আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ওনার একটি ঘটনা কিন্তু আমরা 55 নম্বর এপিসোডেও শেয়ার করেছিলাম, ওনার দাদার সাথে ঘটেছে একটি ঘটনা। যাই হোক, এই ঘটনাটির অংশ বিশেষ ওনার বড় চাচার সাথে এবং দাদার সাথে, দুজনের সাথেই রিলেটেড আছে। এটি ঘটেছিল 1984 সালে। তো 1984 সালে এই ঘটনাটি যখন ঘটে তখন তো মোটামুটি এতটা উন্নত আশেপাশে বা গ্রামগঞ্জগুলো হয়নি। আর ওনাদের পরিবার, ওনার আব্বু সহ ওনার চাচারা ছিলেন 4 ভাই। ওনার বড় চাচা মানে যার সাথে ঘটনা ঘটেছিল তার নাম হলো শাহজাহান। ছোটবেলা থেকেই দাদার সাথে সংসারে হাল ধরেন, কারণ ছিল দাদার একার পক্ষে কিন্তু সংসার চালানো সম্ভব ছিল না। 14-15 বছর বয়স থেকেই এই বড় চাচা মানে শাহজাহান চাচা উনি দাদার সাথে কৃষিকাজ করতেন। এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদার অনেক জমি ছিল, এখনো আছে। তিনি সব মৌসুমে সবজি চাষ করতেন। তো ওইবার মানে ঘটনা যেই সালে ঘটে, এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদা বেশ বড় এলাকা জুড়ে বেগুন চাষ করেছিলেন এবং অনেক বেগুন হয়েছিল। সমস্যা হলো রাতের বেলা বিভিন্ন ধরনের পাখি এসে বেগুন খেয়ে ফেলতো। শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও খেত। ফলে ওনার দাদা এবং ওনার বড় চাচা মানে শাহজাহান চাচা মিলে একজন দিনে একজন রাত্রে এইভাবে বেগুন খেতে পাহারা দিতেন। আর 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো ঢুকঢুকি বলে বা ডুগডুগি বলে। এক ধরনের বিশেষ পদ্ধতি, দূর থেকে দই টান দিলে ওই ঠাস ঠাস শব্দ হয় আর কি। বিভিন্ন জায়গায় এটাকে ডুগডুগি বা ঢুকঢুকি এভাবে বলে আর কি, আমি নিজে এরকম দেখেছি। আর একটা হলো ওই ক্ষেতের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা কাকতারুয়া বানিয়ে রেখে দেয়। ওই ঢুকঢুকি বানানোর কারণ হলো যদি পাখি তারা দেখে, দূর থেকে টান দেয়, শব্দ আসে, তখন ওই পাখিগুলো উড়ে চলে যায়। তো এভাবেই তারা কাজটা করছিলেন। ওই বেগুন ক্ষেতের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করা হয়েছিল রাতের বেলা থাকার জন্য আর পাহারা দেওয়ার জন্য, দিনের বেলা যাতে একটু বিশ্রাম নেওয়া যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা তৈরি হয় এই কাকতারুয়া রাখার 1 সপ্তাহ পর থেকে। মানে শুরুতে কিন্তু ওই ঢুকঢুকি বেঁধেছিল আর কি, আর এর 1 সপ্তাহ পর কাকতারুয়া বেঁধেছিল। তো কাকতারুয়া রাখার 1 সপ্তাহ পর থেকেই মূলত সমস্যাটা সূত্রপাত হয়। ঘটনার দিন রাতের বেলা এই শাহজাহান চাচা উনি পাহারায় ছিলেন, মানে দিনের বেলা আবার এই ফারদিন ভাইয়ের দাদা পাহারায় ছিলেন। যেদিন যিনি দিনের বেলা থাকেন আর একজন রাতের বেলা থাকেন, মানে যিনি রাতের বেলা থাকেন ওই দিনের বেলা ঘুমান আর কি। তো এইভাবে রোস্টার ডিউটি করে চলছিল। এই শাহজাহান চাচা কি করেছেন, বেশ রাত হয়ে গেছে, উনি ওই ডুকডুকি বাজিয়ে আশেপাশে ভালো করে দেখে কুড়ে ঘরে এসে শুয়ে পড়েছেন। চিন্তা করেছেন যদি আবার ঘুম ভেঙে যায় আবার ওটা একটু ডুকডুকি বাজাবেন। তিনি এ পাশাপাশ করতে করতে ঘুমিয়েও পড়েন। রাত আনুমানিক কয়টা বেজে গেছে ওনার ঠিক আসলে ওই সময় মনে নাই, বা ওটা মনে করার সুযোগও ছিল না, হাতে ঘড়ি ছিল না। আনুমানিক 1টা কি 2টা হবে। একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান ঠক 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 এরকম শব্দ হচ্ছে। মানে মাটির উপরে যদি কোনো বাঁশ বা কোনো একটা লাঠি, মানে চিকন বাঁশ বা একটা লাঠি কেউ দিয়ে আঘাত করে এরকম ঠক ঠক শব্দ হয়, ওইরকম শব্দ হচ্ছে। তো উনি শব্দ শুনে চিন্তা করলেন যে কি ব্যাপার, আশেপাশে কিসের শব্দ করে। কিন্তু ওনার এই ধারণা অন্যদিকে মোড় নেয় যখন উনি দেখতে পান যে কুড়ে ঘরের চারদিকে কেউ ঘোরাফেরা করছে। উনি এই কারণে দেখতে পান এবং বুঝতে পারেন কারণ ওই কুড়ে ঘরের বেড়া ছিল পাটখড়ির বেড়া। আর পাটখড়ির বেড়া একটু হালকা হালকা বেড়া দেয়া ছিল আর কি, কারণ বসত বাড়ির পাটখড়ি ঘরের যে বেড়াগুলো ওগুলো তো অনেক ঘন করে পাটখড়ি দেওয়া থাকে, আর একটা কুড়ে ঘর ওইটা একটু হালকা করে বেড়া দেওয়া ছিল এবং চাঁদের আলো অনায়াসে সেখান দিয়ে ঢুকতো। উনি দেখতে পান যে বেশ কয়েকটা অবয়ব, এই অবয়বগুলো ওই কুড়ে ঘরের চারদিকে ঘুরছে আর ঘোরার সময় ঠক 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 এরকম শব্দ হচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে শেয়াল আসলো না তো, কিন্তু শেয়াল হলে তো শেয়ালের উচ্চতার কতটুকুই, কয় ফুট হবে মাটি থেকে, কিন্তু এগুলো তো মনে হচ্ছে বেশ 7-8 ফুট উচ্চতার বা আরো বেশি হবে। আর মনে হচ্ছে যে এইগুলো যখন ঘুরছিল মাঝে মাঝে এরা উঁচু হয়ে যাচ্ছে আবার নিচু হচ্ছে, এমনটা মনে হচ্ছিল। আর ঠক ঠক শব্দ তো হচ্ছেই।
যখন ওই পাটখড়ির বেড়ার পাশ দিয়ে যায় তখন ওই জিনিসটার একটা ছায়া যখনই চাঁদের আলোতে, যেটা দেখা যায় যে চাঁদের আলো যেদিকে ঘরে ঢুকছিল ওটা সামনে যখন ওই অবয়বগুলো চলে আসে তখন কিন্তু ওই চাঁদের আলো ওই জায়গায় ঢোকা বন্ধ হয়ে যায়, তখনই মূলত ওই অবয়বটা বোঝা যায়। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমাকে মারার জন্য কেউ আসলো না তো, কিন্তু মারার জন্য আসলে এইভাবে চারদিকে ঘুরবে কেন, সরাসরি দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে আঘাত করবে, এগুলো আসলে কি? উনি বেশ ভয় পান, চিন্তা করেন যে কোনো ভয়ানক ঘটনা ওর সাথে ঘটতে যাচ্ছে, কোনো মানুষ আসে নাই, নিশ্চয়ই অন্য কিছু এসেছে। আসলে জিনিসগুলা কি এটা দেখার জন্য উনি আস্তে আস্তে চৌকির উপর থেকে নেমেছেন, কোনো শব্দ করেন নাই। তারপর যেখানে বেড়াটা একটু বেশি ফাঁকা, মানে উনি খেয়াল করেছেন যে চাঁদের আলো বেশি ঢুকছে কোন দিক দিয়ে, ওই জায়গাটার কাছে গেছেন। কারণ অন্য দিক দিয়ে যদি পাটখড়ি সরাতে যান, পাটখড়ি কোনো জায়গায় ঠাস করে ভাঙার শব্দ হতে পারে, এই জন্য যেখান দিয়ে একটু আলো বেশি আসছিল ওই দিকটাতে গিয়েছেন। ওই দিকে যাওয়ার পর উনি চোখ লাগিয়ে যে জিনিসটা দেখতে পান, এটা দেখে তো ওনার পিলে চমকে যায়, মারাত্মক ভয় পান উনি। উনি দেখতে পান যে বেশ কয়েকটা কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া ওই ঘরের চারদিকে ঘুরছে আর লাফিয়ে লাফিয়ে হাঁটাহাঁটি করছে। মানে কাকতাড়ুয়ার পা নাই, ওই যে একটা লাঠি যেটা মাটির মধ্যে গেড়ে রাখা হয়, মূলত ওইটাই যখন লাফ দিয়ে একটু সামনে যায় তখন ঠক ঠক এরকম শব্দ হয়। উনি এটা দেখার পর প্রচন্ড জোরে দেন এক চিৎকার দিয়ে উনি জ্ঞান হারান। আর উনি এত জোরে চিৎকার দিয়েছিলেন যে ওনার চিৎকার বাড়ি থেকে শোনা গিয়েছিল। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না, যার কারণে ফ্যানের শব্দে যে বাইরের শব্দ শোনা যাবে না বিষয়টা এরকম না। তখন এই শব্দটা ওনার বাড়ির লোকজন শুনতে পেয়েছে, বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মানে এত জোরে চিৎকার দিয়েছিলেন উনি। তো ওনার চিৎকার যখনই শুনেছেন তখনই তো বাড়ির লোকজন চিন্তা করেন কি ব্যাপার, চিৎকার আসলো কোত্থেকে, এ তো শাহজাহানের চিৎকার। তখন দ্রুত বাড়ির থেকে লোকজন ওখানে চলে আসে, এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ওনারা যখন আসেন তখন কিন্তু আশেপাশে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। এরপর একদিন ওনার জ্ঞান ফেরে নাই, একদিন পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সব কিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এখন এই যে কাকতাড়ুয়াগুলো, এগুলো তো ওই মাঠের মধ্যে যথাস্থানেই পাওয়া গিয়েছে, তাহলে ওখানে আসলো কিভাবে? আর কাকতাড়ুয়া যদি ওই লাঠি ভর করে লাফিয়ে লাফিয়ে যায় তাহলে তো মাটিতে দাগ থাকবে বা কোনো একটা চিহ্ন রেখে যাবে। ওনারা কিন্তু পরবর্তীতে এই ধরনের কোনো চিহ্ন পান নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, যেহেতু উনি অসুস্থ ছিলেন, রাতের বেলা পাহারা দিতে হবে, এই কারণে এই ফারদিন ভাইয়ের দাদা উনি রাতের বেলা পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নেন। কারণ অন্যদের আসলে পাহারা দেওয়ার মতো সময় সুযোগ বা ওই ধরনের সিচুয়েশন ছিল না। উনি রাতের বেলা গিয়েছেন, গিয়ে ডুকডুকি বাজিয়েছেন। আর এই যে শাহজাহান চাচা ওনাকে বলেছেন যে তুই রাতের বেলা দুঃস্বপ্ন দেখেছিস, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিস, এরকমটা হওয়ার কথা না। কারণ ওনারা কিন্তু সরেজমিনে গিয়ে চেক আপ করেছেন, কোনো ধরনের কোনো প্রমাণ পান নাই। তো উনিও চিন্তা করেন হ্যাঁ আসলে আমি দুঃস্বপ্ন দেখেছি, যেহেতু ভয় পেয়েছেন এই জন্য উনি দিনের বেলা পাহারা দেওয়া শুরু করেন আর দাদা রাতের বেলা। তেমনই ওই রাতের বেলা দাদা গিয়েছেন পাহারা দেওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই ঢুকঢুকি বাজিয়ে আবারও কুড়ে ঘরে শুতে চলে যান। হঠাৎ করে তার ঘুম ভাঙে ওই ঢুকঢুকির শব্দে, মনে হচ্ছে কেউ যেন ঢুকঢুকি বাজাচ্ছে। আজব ব্যাপার, এত রাতের বেলা ঢুকঢুকি বাজায় কি? উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে শাহজাহান আসলো নাকি? কিন্তু শাহজাহান তো আসার কথা না এত রাতের বেলা, ও যে ভয় পেয়েছে ও তো আসবে না এখন রাতের বেলা। কিন্তু ঢুকঢুকি বাজাবে এত রাতের বেলা কে? উনি তো টর্চ নিয়ে গিয়েছিলেন, উনি টর্চ নিয়ে বেরিয়েছেন। চিন্তা করলেন যে আসলে কে বাজায়, একটু ধরবো, এত রাতের বেলা নিশ্চয়ই আমাকে বিরক্ত করার জন্য কাজটা করছে। উনি কিন্তু টর্চ নিয়ে বের হলে টর্চ লাইট জ্বালান নাই। উনি আস্তে আস্তে ওই যেখান থেকে ডুকডুকির শব্দটা আসছে বা যেখানে দড়িটা ছিল, যেখানে একটা অংশে দূর থেকে তো টান দিয়ে ওটা বাজাতে হয়, ওই দিকে ক্ষেতের আইল ধরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে যে কে এটা ধরবো আমি। একটু কাছাকাছি যেতে উনি দেখতে পান বেশ কয়েকটা অবয়ব এক জায়গায় দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা অবয়ব দড়ি ধরে টানছে আর ওই ডুকডুকি বাজাচ্ছে। উনি চিন্তা করলেন যে এগুলো যদি চোর হবে তাহলে ডুকডুকি বাজানোর কথা না, ডুকডুকি বাজিয়ে আবার ঘুম ভাঙিয়ে দেবে, আবার চুরিও করবে, এটা তো হতে পারে না। আসলে জিনিসগুলো কি?
উনি লাইট না জ্বালিয়ে আরো কাছে যেতে থাকেন। তো যখন কাছে উনি গিয়েছেন, এর মধ্যে ওই যে অবয়বগুলো, ওগুলো সকলে দাদার দিকে ঘুরে তাকায় এবং ঘুরে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসতে থাকে। তখন দাদা দেখতে পান এগুলো আর কিছু না, এগুলো হলো সেই মাঠের মধ্যে গিরে রাখা কাকতাড়ুয়া। লাফিয়ে লাফিয়ে, মানে ওদের তো পা নাই, একটা খুঁটি আর কি, ওইটা দিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে এবং ওরা নিজেরা কি যেন বলা বলি করছে। বলা বলির এক ধরনের শব্দ হচ্ছে, কিন্তু কি বলছে, কি ভাষা, এটা বুঝতে পারছেন না। আর একটি কাকতাড়ুয়া ওই ঢুকঢুকি ধরে ঝাঁকাচ্ছে, যার ফলে মূলত এই শব্দটা হচ্ছে। এই দৃশ্য দেখে দাদা তো চিৎকার করে ওঠেন। চাঁদের আলো তো ওই সময় ভালোই ছিল, আর দাদা চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ি তো কাছাকাছি ছিল, উনি ওই বাড়ির উঠোনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তো উঠে আসে, ওনার জ্ঞান ফেরায়। উনি সকলকে বলেন যে আসলে এই শাহজাহান রাতের বেলা যেটা দেখেছিল ঠিকই দেখেছিল, একই জিনিস আমিও দেখেছি। তখন সবাই মূলত এই কাকতাড়ুয়ার বিষয়টা বিশ্বাস করতে শুরু করেন। পরদিন দাদা পাশের এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, পাশের গ্রামের আর কি, খুব ভালো হুজুর ছিলেন। উনি বিস্তারিত শুনে উনি বলে দেন যে আসলে এই যে কাকতাড়ুয়া, এইগুলো মূলত কোনো সমস্যা সৃষ্টি করে না। বলতে এই কাকতাড়ুয়াই যে উঠে কোনো সমস্যা সৃষ্টি করেছে বিষয়টা এরকম নয়, এদের কোনো নিজস্ব ক্ষমতা নাই। মূলত কিছু দুষ্টু জিন করে কি, এই কাকতাড়ুয়ার ভিতরে প্রবেশ করে ওরা এই ধরনের সমস্যার সৃষ্টি করে। এই কারণে ক্ষেতগুলোতে এই কাকতাড়ুয়া না স্থাপন করাই উচিত, বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত। তো উনি পরামর্শ দেন যে এই যে কাকতাড়ুয়াগুলো ওখানে রাখা হয়েছে, এগুলো সবগুলো উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে, কোথাও ফেলে যাওয়ার দরকার নাই, সবগুলো যেন আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর বলেন যে দ্রুত এই ক্ষেতের বেগুনগুলো তুলে ফেলো, যা দাম হয় বিক্রি করে দাও। যেগুলো অপরিপক্ক আছে ওরকমই নিয়ে তোমরা তুলে ফেলো, কিন্তু এই বেগুন ক্ষেতটা তাড়াতাড়ি নষ্ট করে দাও, অন্য ফসল ফলাও এখানে। দাদা সেটাই করেছিলেন, যে বেগুনগুলো তখনও পরিপক্ক হয়নি ওগুলো ওরকমই রেখে ওই গাছগুলো উপড়ে ফেলেন এবং বেগুন যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেন। এই শাহজাহান চাচা এখনো জীবিত আছেন, তিনি এখনো কৃষিকাজ করেন, তবে দাদা মারা গেছেন বলে আমাদেরকে আদনান হাসান ফারদিন ভাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, কাকতাড়ুয়ার ঘটনা তো শুনলেন, কেমন লাগলো? আমার মনে হয় কাকতাড়ুয়ার ঘটনা এটাই প্রথম। আমার কাছে মনে পড়ছে না আমি কাকতাড়ুয়ার ঘটনা আগে বলেছি কিনা, তবে কাকতাড়ুয়ার ঘটনা আমি শুনেছি বিভিন্ন সময় রাতের বেলা অনেকে কাকতাড়ুয়া দেখে ভয় পেয়েছেন। কাকতাড়ুয়া নড়াচড়া করছে, অনেক সময় বাতাসে নড়াচড়া করে, কিন্তু বাতাসের নড়াচড়া আর ভুতুড়ে নড়াচড়া এটার তো পার্থক্য রয়েছে। যারা রাতের বেলা বসে বসে শুনছেন, এখন কোনো মাঠের কাছে বসে সেখানে কাকতাড়ুয়া রয়েছে, আসলে কি আপনাদের আশেপাশে যে কাকতাড়ুয়াগুলো রয়েছে এগুলো এখন নড়াচড়া করছে? ধরে নিন এটা বাতাসই নড়াচড়া করছে, তারপরে বলবো আপনারা জমিতে কাকতাড়ুয়া স্থাপন করবেন না, যেহেতু এর মধ্যে পিশাচ রিলেটেড জিন ভর করতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব কাকতাড়ুয়া না স্থাপন করে বিকল্প কোনো পদ্ধতি যদি অবলম্বন করা যায় সেটাই ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি ভালো আছেন। আমার নাম হাসনাত রহমান রাফিন। আমি একজন শিক্ষার্থী। ভূত নাইটে শুনছি অনেক আগে থেকেই। আমি ভূতের অনেক বড় একজন ভক্ত। প্রতি সপ্তাহে শুক্রবার রাতে অপেক্ষায় থাকি কখন ঘড়ির কাঁটায় রাত 12টা বাজবে। আমার ছোটবেলা থেকেই ভৌতিক ঘটনা শুনতে অনেক ভালো লাগে, কোনো একটা অজানা কারণে। যাই হোক, এবার আসা যাক মূল ঘটনাতে। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। সময়টা ছিল 2000 সাল। এক কথায় আমি জন্মের আগের ঘটনা এটি। তখন আমার আম্মুর কনসিভে আমি আসি। কনসিভে আসার পরে প্রায় সময় আমার আম্মু তার রুমে কোনো কিছুর উপস্থিতি টের পেতেন। অর্থাৎ তিনি, যিনি ঘটনা লিখছেন, রাফিন যখন তার আম্মুর কনসিভে আসে তখন থেকেই তিনি তার রুমে অদ্ভুত কোনো কিছুর উপস্থিতি টের পেতেন। বলে রাখা ভালো, তখন আমরা ভাড়া থাকতাম নন্দা সরকার বাড়িতে একটা বাসায়। বাসাটা ছিল 4 তলা, আমরা থাকতাম নিচতলায়। আম্মু তখন রাতে বা দিনে কোনো সময়ই ঠিক মতো ঘুমাতে পারতেন না। ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই
আম্মুর মনে হতো কেউ যেন তার গলা টিপে ধরছে। আম্মু তাই ভয়ে ঠিক মতো ঘুমাতে পারতেন না। একবার দিনের বেলা আম্মু অনেক চেষ্টার পরে ঘুমাতে পারে। হালকা ঘুমের মধ্যে আম্মু জানালার দিক থেকে ঝাপাঝাপির শব্দ শুনতে পায়। আম্মু চোখ খুলে তাকায় সোজা জানালার দিকে। তাকিয়ে দেখতে পায় যে ছায়ার মতো উস্কো খুস্কো চুলের একটা অবয়ব জানালার গ্রিল ধরে নাচানাচি করছে। চোখের পলক ফেলতেই সে দেখল অবয়বটা আর ওখানে নেই। আম্মু সে সময় অনেক ভয় পেল। পরে আব্বু আসার পরে আব্বুকে বিষয়টা খুলে বলল, কিন্তু আব্বু বিষয়টা বিশ্বাস করল না, মানে তেমন একটা গুরুত্ব দিল না। কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু একদিন রাতে প্রায় 1:30 বা 2টার সময় আম্মু আব্বু ও আমার আপু সবাই ঘুমাচ্ছিল। তখন আমার আপুর বয়স ছিল 8 বছর। ঘুমের মধ্যে আম্মু সেই আগের মতো ঝাপাঝাপির শব্দ শুনতে পায়, অর্থাৎ কেউ লাফালাফি বা ঝাপাঝাপি যেটাই বলি না কেন, সেরকম একটা শব্দ শুনতে পায়। আবারও আম্মু চোখ খুলে তাকায়। ডিম লাইটের আলোতে আম্মু দেখল যে আলনা ধরে আমার আপু চুলগুলোকে এলোমেলো করে নাচছে বলতে মাথায় একবার উপর একবার নিচ করে লাফালাফি করছে। আম্মু এটা দেখে খুব রেগে যায় এবং ওকে আমার আপু ভেবে গালিগালাজ করল আর বলল যে রাত 1-2টা বাজে, তুই এখনো নাচতেছস, তুই ঘুমাতে আসবি নাকি আমি আসবো? এসব বলার পরে ওই আপুর বেশ ধরে আসা জিনটা খুব রাগীভাবে মাথা ঘুরিয়ে আম্মুর দিকে তাকায়। তার চোখ ছিল একদম টকটকে লাল, বিদঘুটে একটা চেহারা। ইতিমধ্যে আম্মুর বকাবকিতে আব্বুর ঘুম ভেঙে যায় এবং আব্বু আম্মুকে বলে, কি হয়েছে, তুমি কাকে ধমক দিচ্ছ? আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলে, এই দেখো না তোমার মেয়ে না ঘুমিয়ে আলনা ধরে নাচতেছে। তখন আব্বু আম্মুকে বলল, কই, এই তো ঘুমাচ্ছে। আম্মু পরে আবার সে আলনার দিকে তাকালো, সেখানে কেউ ছিল না। তখন আম্মু প্রচন্ড ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ল। আর এবার আব্বু বিশ্বাস করলো আম্মুর কান্না দেখে। সেই রাতে দোয়া কালাম পড়ে সবাই ঘুমায়। পরদিন সকাল হতেই আব্বু ফোন করে আমার খালা এবং দাদিকে সব বলে। তারা আসে এবং সাথে একজন হুজুরকে আনেন। হুজুর আমার আম্মুর মাথায় বালিশ বোন করে দেন, মাথার বালিশটা বন্ধক করে দেন এবং আম্মুকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে দেন এবং বলেন যে এটা একটা খারাপ জিন ছিল, সে বাচ্চা নষ্ট করার মতলব নিয়ে এসেছিল। এরপরে আর কিছু ঘটেনি। আম্মু পরে আশেপাশে থাকা অনেককেই এই বিষয়ে জিজ্ঞেস করে। তারা বলে যে তাদেরও প্রেগনেন্সির সময়টাতে এমন কিছু ঘটনা ঘটেছিল এবং আম্মুকে সাবধান করে থাকতে বলেন। এটাই ছিল আম্মুর কাছ থেকে শোনা ঘটনা। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফাহিম আজাদ শ্রীমঙ্গল থেকে। ফাহিম তার নানির বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, বেশ অনেক বছর আগের কথা, 1950-এর দশকে। আর সেই ঘটনাটি তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তা আমি চলে যাচ্ছি ফাহিমের পাঠানো সেই ঘটনায়। ফাহিমের নানি তখন খুবই ছোট, তার বড় বোনের বিয়ে হচ্ছিল। তো বিয়ের আয়োজন চলছে বাড়িতে, বেশ উৎসবমুখর পরিবেশ, মানুষজন বিভিন্ন কাজকর্ম করছে, পিঠা বানাচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে তাদের বাড়িতে, মানে বেশ উৎসবমুখর একটা পরিবেশ। তো একটা সময় বরপক্ষ এলো। তো বরপক্ষ আসতে আসতে তখন অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকালের দিকে বরপক্ষ এসে হাজির হলো। তো বিভিন্ন রকমের সেই গ্রামের আচার আয়োজন হচ্ছে। সেই সময় আরেকটু কনজারভেটিভ ছিল সব কিছু। তো যাই হোক, তারপরও বেশ আনন্দমুখর পরিবেশে বরকে বরণ করা হলো এবং তারপরে বেশ অনেক রকম অনুষ্ঠান আচারের মাধ্যমে তারপর এখানে তাদের বিয়ে পড়ানো হলো। তো বিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, বেশ অনেক দূর পর্যন্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, দূরের মাঠ পর্যন্ত। অসংখ্য মানুষ, অনেক আতিথেয়তা, অনেক মেলামেশা, সবাই একটা বেশ উৎসবমুখর পরিবেশে ছিল। যাই হোক, এই সব কিছু শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, মানে আকাশের এই সূর্যের আলো মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এদিকে সেই নানির বাবা
মানে ফাহিমের যে নানি তার বাবা তিনি অস্থির হয়ে গেছেন, কারণ রাত হয়ে যাচ্ছে, তিনি মেয়েকে কিভাবে দেবেন। আর এদিকে বরের যে বাবা তিনিও খুব তাগাদা দিচ্ছেন, কারণ তাকে যেতে হবে। তো বাড়িতে আলোচনা শুরু হয়েছে, কানাঘুষা শুরু হয়েছে, রাতের বেলা এত দূর যাবে এই বরযাত্রী, এটা তো একটু ভয়ের, ডেঞ্জারাস, কারণ এই রাস্তা দিয়ে যাবে এবং ওই সময় অনেক জায়গায় ডাকাতও থাকতো। তো এগুলো সব কিছু নিয়ে তারা ভয় পাচ্ছে, রাতের বেলা এরকম নতুন বধূ তারা বিদায় দিবে। তো যাই হোক, একবার সেই কনের বাবা রিকোয়েস্ট করে বসলেন বরের বাবাকে যে আজকে আমাদের এখানে নলে থেকেই যান। তো তখন সেই বরের বাবা বললেন যে না, আমাদের এইটা কালচারে নাই, আমরা পারবো না, আমাদের যেতে হবে, রাত হইলেও যেতে হবে। তো যাই হোক, অবশেষে তারা সবকিছু গোছালেন, পালকি ছিল, সেই পালকিতে সেই নববধূকে উঠানো হলো, ফাহিমের সেই নানিকে উঠানো হলো এবং সবকিছু গোছায় তাদের সাথে যে মিষ্টি টিষ্টি ছিল, মিঠাই, এগুলো সব তুলে দেওয়া হলো সেই পালকির ভেতরে। আরও জিনিসপত্র টুকিটাকি যা যা আছে আর কি মেয়ের, সেগুলো তুলে দেওয়া হলো। তো বরের বাবা 8 জন মানুষ নিয়ে আসছিল ওই পালকি বয়ে নেওয়ার জন্য, মানে 4 জন করে। তো তারা মোটামুটি রেডি হয়ে গেল 4 জন, মানে এগুলা তারা অফ এন্ড অন যাওয়া আসা করবে এবং এরাই তাদের পাহারা দিয়ে নেবে। মানে 4 জন যখন পালকি বইবে, বাকি 4 জন পাহারায় থাকবে, আশপাশ দিয়ে ঘিরে থাকবে এবং এভাবে করেই আবার দেখা যাবে যে তাদের মধ্যে ডিউটি সুইচ হবে। তো এইভাবেই যাবে এবং গ্রাম মোটামুটি, বরের যে গ্রাম সেটা মোটামুটি বেশ খানিকটা দূরেই এখান থেকে। তো ওইভাবে সব প্রিপারেশন হলো, বিদায়ের পালা হলো, বাড়িতে যেই আবেগঘন পরিবেশ হয় সেরকম হলো, কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি। তো তারপরে ফাহিমের নানিকে বিদায় দেওয়া হলো। তো বরপক্ষ রওনা দিছেন সেই পালকি নিয়ে এবং হেঁটে যাচ্ছেন এবং ফাহিমের সেই নানা, মানে নানির বড় বোনের হাজবেন্ড, তিনি সাথে সাথে যাচ্ছেন পালকির পাশে পাশে হেঁটে। তার বাবা আছেন সামনে, তিনি একটু মানে মৌলবী টাইপের মানুষ, তিনি সাথে করে তার হ্যারিকেন নিয়ে একদম সামনে সামনে যাচ্ছেন, তার সাহস অনেক বেশি এবং তিনি হাতে একটা লাঠি নিয়েছেন। আর তার আশপাশ দিয়ে চলছে এই যে 4 জন বেহারা যারা এখন পাহারা দিচ্ছে, তারা ঘিরে চলছে পালকিকে, আর মাঝখানে পালকি, আর এই পালকি বয়ে নিয়ে যাচ্ছে আরও 4 জন। বেশ অন্যরকম একটা দৃশ্য, গ্রামের রাত, তখন আনুমানিক রাত 8টারও বেশি বাজে। আর গ্রামে সে সময় এটাই নিশুতি রাত, মানে রাত 8টা মানে সে 50-এর দশকে একদম নিশ্চিত রাত। গ্রামে বিদ্যুৎ ছিল না, কিচ্ছু ছিল না। তো সেই রাস্তা দিয়ে হেঁটে চলছেন, রাস্তার মধ্যে শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছুই নাই। চাঁদের আলোতে চারিপাশের যে ফসলের মাঠ এগুলো ধুয়ে যাচ্ছে চাঁদের আলোতে, আর তারা মূল যে সড়কটা ছিল গ্রামের বের হওয়ার সেটা ধরে যাচ্ছেন। তো মাঝে মাঝে এই যে পালকি যারা নিয়েছেন তারা একটা হাঁক ছাড়ছেন ভেতর থেকে, এটাতে তাদের অনেকটা শক্তি রিগেইন হয় বা এক ধরনের ইন্সপায়ার্ড তারা ফিল করেন। এভাবে যাচ্ছেন ওই 4 জন যারা বইছেন পালকিটা, আর বাকিরা ঘিরে চলছেন, অনেকটা মানে মার্চ করে যাবার মতো একটা জিনিস। তো বর যিনি ছিলেন, মানে ফাহিমের সেই নানা, তিনি পালকির পাশে এসে আস্তে আস্তে নিচু স্বরে তার কনের সাথে কথা বলার চেষ্টা করছেন যে মানে আপনি ঠিক আছেন, এরকমভাবে বলার চেষ্টা করতেছেন। তো সেখান থেকেও মৃদু কণ্ঠে হালকা কথা আসতেছে। ফাহিমের সে নানা মানে খেয়াল রাখতেছেন যাতে তার বাবা আবার তার এই জিনিসটা না দেখে, কারণ তখনকার মানুষ অনেক কনজারভেটিভ ছিল, তারা মানে একটু বেশি সব কিছু রেখে ঢেকে করতো আর কি। সময় লজ্জাটা অনেক বেশি ছিল মানুষের মধ্যে। যাই হোক, হেঁটে চলছে এবং অন্যরকম একটা পরিবেশ, পুরো রাস্তা দিয়ে মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট লুক, এবং সেই নানার বাবা হাতে হারিকেন নিয়ে সামনে। তো চলতে চলতে তারা অনেক মাঠ পার হয়ে গেল এরকম, এবং মানে প্রান্তরের পর প্রান্তর পার হচ্ছে। এবং যেই তার নানার যে বাবা ছিলেন তিনি বারবার বলতেছেন বেহারাদের যে আরও চলো, আরও সামনে গিয়ে তারপর তোমরা অন্যরা ওরা নাও, কাজ নাও, এরকমভাবে বলতেছে আর কি, মানে সুইচ করতে আর কি নিজেদের ভেতরে। তো আরও অনেক দূর যাওয়ার পর তারা একপাশে পালকিটা রাখলো, বেয়ারারা পালকিটা রেখে তারা কিছুক্ষণ বিশ্রাম নিল, নিয়ে বাকি যারা 4 জন এমনি হেঁটে আসছে তারা পালকি নিল। এই 4 জন এখন পাহারার দায়িত্বে আছে, আবার চলা শুরু করলো। এবার চলতে চলতে তারা এই যে গ্রামের যে মূল সীমানা এটা পার হয়ে গেল, এখন ঢুকছে পাশের গ্রামে, এবং সেটা অনেক এই পাশের যে গ্রামটা এইটা একটু টিলা টক্কর দিয়ে ঘেরা, চারিপাশে টিলা টিলা আছে অনেক বেশি, এবং রাস্তাগুলা বেশ এরকম মানে পেছানো পেছানো রাস্তা, টিলার মাঝখান দিয়ে কেটে বানানো অনেক রাস্তা আছে এরকম, মানে একটু অন্যরকম রাস্তাটা, এবং গাছপালা অন্যরকম, টিলার উপরে বড় বড় গাছ, এবং মানে দূরেও দেখা যাচ্ছে যেই জায়গাতে টিলা একটু শেষ কিছু জায়গায় সমতল জায়গাটার মধ্যে অসংখ্য গাছ, মানে মনে হচ্ছে যে একটা বন্য পরিবেশ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং মেঘে আকাশটা ছেয়ে আছে বেশি। এই জায়গায় রাতের অন্ধকারটা মনে হচ্ছে বেড়ে গেছে, ডেন্সড হয়ে গেছে, এবং দূরের ওই গাছগুলাকে মনে হচ্ছে যে অন্ধকারে ছেয়ে আছে পুরা।
হারিকেনের আলো খুব বেশি দূর যাচ্ছে না এই অন্ধকারের মধ্যে। তো ওই জায়গা দিয়ে যখন চলছে টিলার মাঝখান দিয়ে, তখন এই যে 4 জন এক্সট্রা বেহারা ছিল যারা পাহারা দিয়ে চলছিল, তারা হেঁটে কাছে চলে আসে বরের বাবার কাছে। তো তারা তাকে কিছু একটা বলে কানে কানে। তো বলার পরে যে বরের বাবা যিনি ছিলেন তিনি একটু মাথা নাড়লেন এবং তিনি দেখলেন যে তিনি মানে জোরে জোরে কিছু দোয়া পড়তে পড়তে চললেন। তো ফাহিমের নানা যিনি ছিলেন, মানে যিনি বর, তিনি বুঝতেছিলেন না যে ব্যাপারটা কেন ঘটলো। তিনি মানে হঠাৎ করে তার বাবা এরকম দোয়া পড়া শুরু করলেন এবং যারা ওখানকার বেহারা ছিলেন, যারা নাকি ওই পালকি বেয়ে নিয়ে যাচ্ছেন, তারা মনে হচ্ছে একটু জোরে জোরে হাঁক দিচ্ছেন। তো তিনি বুঝতে পারলেন না চেঞ্জিংটা কেন ঘটলো। তো তিনি জিজ্ঞেস করলেন ওই 4 জন যারা ওই পাশে পাশে চলতেছেন বেহারা, যারা এখন মানে রিল্যাক্সে আছেন, তাদের কাছে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। তো তারা বললেন, শুধু এর মধ্যে একজন বললেন জায়গাটা খুব একটা সুবিধার না, চলেন আপনি হাইটা চলেন, আপনি পালকির পাশে থাকেন একদম। তো তিনি আর কিছু বললেন না। ফাহিমের নানা তিনি চিন্তা করলেন যে হতে পারে চোর ডাকাত কত কিছু থাকতে পারে, গ্রামের রাস্তাঘাট তো ভালো না, তিনিও জানেন যে এরকম রাস্তা দিয়ে রাতের বেলা শান্ত মানুষই চলে না, এরকম অবস্থা। তো যাই হোক, চলতে চলতে তারা যাচ্ছে, অনেক দূর চলে আসছে, অনেকগুলো এরকম টিলার মাঝখানের খাঁজ পার হয়ে হয়ে আসছে। তো একটা জায়গায় এসে দেখলেন যে ওই গাছ, বিশাল একটা বড় গাছ, বট গাছের মতো, ওইটার এই পাশে বেশ ছায়া পড়ছে, পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো বট গাছে যাওয়ার আগেই ওইখানে আরো একটু আগে দেখলো যে ওই যারা বেহারা ছিল তারা খুব ক্লান্ত হয়ে গেছে এবং তারা থেমে দাঁড়ায় পালকিটা নামায় রাখলো, মানে একটু জিরাবে তারা এরকম। তো বাকি নতুন যারা বেহারা তারাও দায়িত্ব নেওয়ার জন্য রেডি, মানে এখান থেকে আবার তারা নিবে। আর বোঝা গেল যে এইটা আরেক গ্রামের একটা অংশ শুরু হয়ে গেছে এখান থেকে, কারণ এই পাশে ফসলের মাঠ আছে বিশাল, দেখা যাচ্ছে যে বিশাল ফসলের মাঠ, এখানে চাষাবাদ হচ্ছে। আর দূরে তাকালে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওখানে নদী, মানে এই ফসলের মাঠের ওই পারে নদী মনে হয় বেঁকে গেছে, ওখান থেকে চাঁদের আলো পড়ে একটা রিফ্লেকশন ছুটতেছে সেই একদম প্রান্তে মনে হচ্ছে। তো জায়গাটা বেশ সুন্দর। তো ওখানে যখন তারা বসে সবাই, প্রত্যেকটা বেহারাই বসে গেছে। যে বরের বাবা ছিলেন তিনি একটু মানে মনে হচ্ছে একটু শক্ত সামর্থ্য মানুষ, তিনি লাঠিটা নিয়ে পাশে যে একটু উঁচা একটা মাটির মতো জায়গা সেইখানে বসলেন, বসে তিনি জিরাচ্ছেন। আর বর যিনি ছিলেন তিনি ঠিক পালকির পাশেই বসে রইলেন। একটু পরে দেখা গেল যে শব্দ আসতেছে তাদের পাশে, যে ওইখানে যে ঝোপঝাড় আছে ওটার মধ্যে শব্দ আসতেছে। তো ঝোপঝাড়ের শব্দ হওয়ার ফলে মানে সবাই একটু সচকিত হয়ে গেল যে কি ব্যাপার, শব্দটা কিসের। এর মধ্যে একজন দেখলো যে একটা কুকুরই হবে, কারণ কালো কুচকুচে চোখ দুটা জ্বলতেছে, ওইটা ঝোপের মধ্যে থেকে মাথা বের করছে এবং ওইটা মুখ খুলে রাখছে, ওইটার ভেতরে দাঁত দেখা যাচ্ছে সাদা রঙের। এটা একজন বেহারা দেখছে। তো বেহারা দেখে ওই মানে জোরে চিৎকার করছে, ওকে ধমক দিয়ে, মানে এরকম করে ধমক দিছে। রাতের মধ্যে এই ধমকের শব্দটা খুব লাউড মনে হয়েছে, কারণ কুকুরটা কিন্তু তখনও শব্দ করেনি। সে ধমক দেওয়ার সাথে সাথেই কুকুরটা একটা শব্দ করলো গড়গড় করে, তারপর দেখলো আরও 4-5টা কুকুর তার পিছিয়ে পিছিয়ে বেরোয় আসলো এবং সেগুলো সব এরকম কালো রঙের। এবং এর মধ্যে সবচেয়ে সামনে যেটা আছে সেটা ডাকলো, ঘেউ ঘেউ করে ডাকলো, বেশ ভয়ঙ্করভাবে কয়েকবার ঘেউ ঘেউ করে ডেকে তারপর আবার লম্বা একটা শব্দ করলো, হাউলের মতো, কান্নার মতো আর কি, মানে বেশ ভয়ঙ্কর, মানে একটা পিলে চমকে যাওয়ার মতো ডাক। তো ফাহিমের নানা একটু ভয় পেয়ে গেলেন, মানে তিনি তো একদম ইয়াং, তিনি ভয় পেয়ে গেছেন। তার নব্যবিবাহিতা স্ত্রী ওই ইসের মধ্যে বসা, পালকিতে বসা। তো তিনি তাড়াতাড়ি পালকির যে এই পাশের যে পর্দা এটা সরায় মাথা ঢুকাইলেন ভিতরে, ঢুকায় তিনি বলতেছেন তার স্ত্রীকে, আপনি ভয় পাবেন না, সামনে কুকুর আসছে, তো কুকুর আসছে, কুকুরকে সবাই তাড়াই দিতেছে, আমিও তাড়াই দিচ্ছি, দাঁড়ান, আমিও যাচ্ছি, আমি আছি, আপনি কোনো চিন্তা করেন না। তো এটা বলাতে তার বলার যে ভঙ্গি ছিল এটাতে ফাহিমের নানি হেসে দিল, মনে হলো যে মানে পরিবেশটা হালকা হয়ে গেছে। তিনি হেসে দিল, তিনি বলল যে কুকুর তাড়াবেন? তো একটু লজ্জা পেয়েছে ফাহিমের নানা, তিনি বলল যে হ্যাঁ আপনি বসেন, আপনি চিন্তা করেন না। বলে তিনি তাড়াতাড়ি তার মাথা বের করে ফেলেন এবং তাকায় দেখতেছেন যে বেহারারা কুকুরগুলাকে সরাচ্ছে, লাঠি দিয়ে এরকম বাড়ি দিতেছে। কুকুরগুলো একবারে চলে যাচ্ছে না, ওখানে মানে মানে একটু পিছায় যাচ্ছে আর প্রচণ্ড শব্দে ডাকতেছে, ঘেউ ঘেউ করতেছে। পরিস্থিতি দেখে ওটা ভালো মনে হচ্ছে না এবং ওখানে বেশ অনেকগুলো কুকুর, মানে একটা কুকুরের পাল ওইখানে, খুবই অবাক করা কাণ্ড, এখানে এগুলো কোত্থেকে আসছে এবং কুকুরগুলো দেখে মনে হচ্ছে সবই কালো, ব্যাপারটা খুবই অন্যরকম। তো যাই হোক, ফাহিমের নানা পালকির পাশে দাঁড়ায় আছেন, তিনি যাচ্ছেন না ওইখানে, মানে সামনে যাচ্ছেন না, যেহেতু তার স্ত্রী ভয় পাবেন তিনি বুঝতে পারছেন। তো তিনি ওখানে দাঁড়ায় আছেন। এদিকে এটা পরে শোনা যে ফাহিমের নানির কি হয়েছিল।
তো তিনি নাকি ভিতরে বসে হঠাৎ শুনতেছিলেন পালকি চলতে চলতে, যে পালকি যখন থামছে বসেছিল, তো তিনি বুঝলেন যে এখন একটু রিল্যাক্স করতে হবে। তো তারও ওখানে বসে থেকে খুব অস্বস্তি লাগতেছিল, কারণ তিনি একটু দুরন্ত ছিলেন, বাড়িতে হাঁটাচলা করতেন, রান্না বাড়া করতেন, ঘরে খুব আদরের কন্যা ছিলেন পরিবারের, এবং মানে বাসায় মাথায় রাখতেন তিনি। তো তিনি এইখানে যে এই এতক্ষণ চুপচাপ বসে আছেন একটা পালকির মধ্যে, তার অসহ্য লাগতেছিল। আর তার নিজের কাছেও ফিলটা খারাপ লাগতেছিল যে মানুষের কাঁধে চড়ে চড়ে তিনি যাচ্ছেন, তার কাছে এটা অস্বস্তি লাগতেছিল। আবার অদ্ভুত একটা মায়াও ফিল করতেছিলেন তার নতুন বরের জন্য, যে এই বেচারা হেঁটে হেঁটে যাচ্ছে পুরো রাস্তা আর তিনি বসে আছেন। তো যাই হোক, এর মধ্যে যখন তাদেরকে রিল্যাক্স করতে দেয়, তিনি ভাবলেন যে এই একটু মানে বসলো আর কি, এই দুলুনিটা একটু থামছে। তিনি বসে একটু চিন্তা করতেছিলেন যে কখন পৌঁছাবে। এর মধ্যে এই কুকুরের ডাকাটাকি শুনলেন, আর তারপর তার বরের কথা শুনে তিনি বেশ মজা পেলেন যে লোকটা খুব মজার, তাকে আপনি আপনি করে কথা বলতেছে। তখনকার সময় অবশ্যই এরকম সম্মান করতো মানুষকে, যারা একটু সভ্য সমাজে ছিল সবাই সবাইকে সম্মান করতো। তো তিনি মানে প্রথম পরিচয় যেহেতু আপনি বলতে এরকম, তো তিনি বেশ মজা পেয়েছেন ওনার কথা বলার ধরনে। যাই হোক, তো উনি যখন নাকি তার বর যখন মাথা বের করে ওদিকে চলে গেছে বাইরে, বুঝলেন যে বাইরে সে নজর দিতেছে, তো তখন তিনি একটু রিল্যাক্স ফিল করছেন আর কি, মনে মনে একটু রিল্যাক্স ফিল করছেন। আর তার অসহ্য লাগতেছে, তার এখানে অনেক জিনিসপত্র রাখছে, তো মানে অনেক মানে তাদের গয়নাঘাটি অনেক কিছু পালকির ভেতরে, প্লাস তার যে বাড়ি থেকে মিষ্টি টিষ্টি দিচ্ছে এগুলোর একটা ঘ্রাণ আসতেছে কেমন, মানে তার গা গুলাচ্ছে। এর মধ্যে তিনি হঠাৎ করে খেয়াল করলেন, মনে হচ্ছে যে তার পালকির ভেতরে একটা কুয়াশার মতো ছেয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে কুয়াশা ঢুকতেছে পালকির ভেতরে। দূরে কিন্তু কুকুরের ডাক হচ্ছে কাছাকাছি, আর এখানে কুয়াশার মতো ঢুকতেছে। আর পালকির ভেতরে কিন্তু কোনো লাইট ছিল না, মানে তার ওইখানে কোনো তারা বাতি দেয় নাই, যেহেতু হারিকেন বাইরে ছিল, এখানে কোনো বাতি দেয় নাই। তো তিনি বুঝতেছেন এই হালকা মানে বাইরের যে আলোটা হালকা আসতেছে, এর মধ্যেই পালকিটা মতো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। তো ওনার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, তিনি মানে অবাক হয়ে গেলেন। কি কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখলেন, মনে হলো তার সামনে একটা ধোঁয়ার অবয়ব বসা, এবং সেটা পুরো কালচে বর্ণের, মনে হচ্ছে ডার্ক, পুরো ডার্ক মানে মানে অন্ধকার একটা অবয়ব, নিরেট অন্ধকার একটা অবয়ব। তো তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, মানে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো তিনি মানে ডাকতে চাইছেন, ওনার বরকে ডাকতে চাইছিলেন মাথা বের করে, যে এই যে। এর মধ্যে তার কাছে মনে হলো অন্ধকার অবয়বটা হঠাৎ করে সামনে এসে তাকে জাপটে ধরলো। মানে তিনি আর শব্দ করতে পারতেছেন না, মুখ দিয়ে কোনো সাউন্ড করতে পারতেছেন না, তার দম বন্ধ হয়ে আসতেছে। এক পর্যায়ে তিনি আর কিছু মনে করতে পারলেন না, মানে তিনি জ্ঞান হারিয়েছেন। এদিকে ফাহিমের সেই নানা তিনি কিন্তু বাইরে বসে আছেন, তিনি ওই কুকুর তাড়ানো দেখতেছেন। কুকুরগুলা বেশ দূরে সরে গেছে, বেশ খানিকটা দূরে সরে গেছে ওইখান থেকে। হঠাৎ তিনি দেখলেন যে তার পালকিটা মনে হল নড়ে উঠলো। তিনি তাকায় দেখেন যে পর্দার ফাঁক দিয়ে তার স্ত্রী মানে বিদ্যুৎ গতিতে বের হয়ে গেল দৌড় দিয়ে, পর্দার ফাঁক দিয়ে মানে পালকি থেকে বের হয়ে গেল তার স্ত্রী দৌড় দিয়ে। এবং দৌড় যে দিয়েছেন তিনি, এমন দৌড় দিয়েছেন তার মাথার যে এরকম মানে ওড়নার মতো দিয়ে রাখছিলেন সেটা পড়ে গেছে, এবং তিনি মানে এক লাফ দিয়ে পালকির পাশ থেকে রাস্তার মধ্যে নেমে গেছেন। রাস্তার থেকে দৌড় দিয়ে নেমে গেলেন ক্ষেতে, পাশের যে ক্ষেত, ফসলের ক্ষেত, সেই ফসলের ক্ষেতে, এবং সেখান থেকে তিনি দৌড়াচ্ছেন। তার মাথার চুল আলগা হয়ে গেছে, চুল উঠতেছে বাতাসে, তিনি যাচ্ছেন। তো বোকার মতো ফাহিমের নানা মনে হয় কয়েক সেকেন্ড এই সিন দেখছেন। তারপর তিনি তার বাবাকে ডাক দিলেন জোরে, আব্বা আব্বা বলে, এবং তিনি লাফ দিয়ে তার স্ত্রীর পিছন পিছন ছুটলেন। তো তার বাবা সামনে ছিলেন, তার ছেলের চিৎকার শুনে তার বাবা ফিরে তাকাইছেন পিছন দিকে ফিরে তাকায় দেখছেন যে তিনি এক সেকেন্ডে শুধু দেখলেন যে তার ছেলে লাফ দিয়ে যে ওই পাশের খেতে নেমে দৌড় দিল। তো তারপর তিনি দেখছেন দূর থেকে যে তার ছেলের বউ দৌড়ে যাচ্ছে, এরকম চুল খোলা। তিনি তো আসলে মানে অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝে নিলেন ঘটনা কি হয়েছে। তিনি সাথে সাথে বেয়ারাদের বললেন যে ওদের পিছনে যাও, এসব ছাড়াও ওদের পিছে যাও বললেন তিনি। এবং তিনি দুইজনকে শুধু রাখছেন ওনার সাথে, ওই বিষয়ে তার জিনিসপত্র যে আছে পালকিতে পাহারা দিতে, ওখানে তো অনেক ওই সোনা দানা আছে, জিনিসপত্র আছে, বলছেন পাহারা দিতে, আর বাকিদেরকে বলছে ওদের পিছে যাও। তো ফাহিমের নানা কিন্তু এত সাহসী মানুষ ছিলেন না, তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, যে কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতেন, মানে সেগুলো তিনি করতেন না। তার বাবার আড়তে গিয়ে তিনি হিসাব কিতাব দেখতেন, ঠান্ডা মতো থাকতেন, এবং এই যে অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র খেলাধুলা এগুলোর মতো তিনি ছিলেন না। কিন্তু আজকে তার নববিবাহিতা স্ত্রী যে দৌড় দিলেন, এইটা তিনি মানে দেখে তিনি ভয় পাইছেন, এবং তিনি স্ত্রীর সেফটির কথা চিন্তা করে তিনি কিন্তু কোনো কিছু না চিন্তা করে নেমে গেছেন সেখানে মাঠে খেতে, এবং জানেন যে কুকুরগুলো আছে ওইখানে। তো তিনি দৌড়াচ্ছেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তার স্ত্রী এত জোরে দৌড়াচ্ছে
যে তিনি মানে তাল রাখতে পারতেছেন না, তিনি চিন্তা করতে পারতেছেন না যে একটা মেয়ে কিভাবে এত দৌড়ায় যায়, এত ফাস্ট দৌড়ায়, ক্ষেতের মধ্যে দিয়ে, তাও ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় যাচ্ছে তার স্ত্রী। আর তিনি আসলে এটা দিশা রাখতে পারতেছেন না, আইলের উপর দিয়েও যাচ্ছেন না, মানে একদম সরাসরি ক্ষেতের মধ্যে দিয়ে ফসলের মাঠটা টি করে পুরা মারায় চলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে মানে খুব ফাস্ট। তো ফাহিমের নানা পিছনে দৌড়াইতে তিনি পিছনে তাকাইছেন যে তার লোকজন, তিনি শব্দ পাইছেন যে তার বাবা বলতেছে ওদের পিছনে যাও। তো তিনি তাকায় দেখলেন যে তার লোকরা আরো অনেক পিছনে, তার মানে উনি অনেক স্পিডে দৌড়াইতেছেন আর তার স্ত্রী তার থেকে দ্বিগুণ স্পিডে দৌড়ে যাচ্ছে, কারণ তিনি দেখতেছেন প্রতিনিয়ত তার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে তার স্ত্রীর, এবং তিনি এটাতে হতাশ হয়ে যাচ্ছেন, কারণ তিনি মানে দম রাখতে পারতেছেন না, দম শেষ হয়ে যাচ্ছে। একটা মানুষ কতক্ষণ এইভাবে পারে? তো তিনি দৌড়াইতে একসময় তার পা মানে অসাড় হয়ে গেল, আর তার পা বেঁধেও গেল, তিনি ধপাস করে পড়লেন ওই ক্ষেতের মধ্যে, একদম ধুপ করে পড়ছেন, ব্যথাও পাইছেন তার হাতে, তারপর মুখে লাগছে এরকম। তো পড়ে রইলেন কিছুক্ষণ তিনি ওখানে শুয়ে দম নিতেছেন, মানে আর কিছু করতে পারছেন না, নাকে মাটির ঘ্রাণ আসতেছে, এই ফসলের ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে। তো পড়ে আছেন তিনি, কয়েক সেকেন্ড পড়ে আছেন, তারপর অনেক কষ্টে ওঠার চেষ্টা করতেন। এই সময় দেখলেন যে তার পেছনে লোকজন এসে পড়ছে, তো তারা এসে তাকে টেনে তুললো এখান থেকে। তো তোলার পর তিনি কিছুক্ষণ হাঁপাইলেন, তাকায় দেখতেছেন সামনে মানে কেউ নাই, তার স্ত্রী নাই সামনে। তো তিনি অবাক হয়ে গেলেন। তো তারাও বলতেছে, ওই যে যারা বেহারা ছিল তারা বললো যে উনি কিভাবে এরকম দৌড়াইলেন। তার মধ্যে দুইজন বলতেছে জিনে ধরছে ওনারে, জিনে ধরছে, তো কোনো প্রশ্নই আসে না এখান থেকে যাওয়ার। তো মানে এইভাবে কেমনে গেল? তো পিছনে দুইজন বলতেছে আমরা শুধু দেখলাম দূরে একটা ছোট এরকম বিন্দুর মতো এরকম চলে গেল, মনে হলো বাতাসে ভেসে চলে গেল এখানে, এরকম ওই দিকে গেছে শেষের দিকে, একজন বলছে ওই দিকে গেছে। তো যাই হোক, তখন ফাহিমের নানা উঠে বললো যে আচ্ছা যাই চলেন। তো তিনিও আবারও দৌড়ানো শুরু করলেন আস্তে আস্তে, মানে খুব ফাস্ট দৌড়াচ্ছেন না, হাঁপাচ্ছেন, দৌড়াচ্ছেন, বলে আপনারা আমার পিছনে আসেন। আসলে তিনি চাচ্ছেন যে তিনি যদি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে দেখতে পান, তার স্ত্রী যেহেতু ওরাও বলছে যে ওখান থেকে ওনার জিনে ধরছে, তার কাছেও মনে হয়েছে যে সামথিং ইজ রং, মানে অতিপ্রাকৃত কিছু ঘটছে, তার স্ত্রী সমস্ত পজেসড হয়েছে। এটা যেহেতু তিনি গ্রামের ছেলে, তিনি তো জানেন যে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে। তো তিনি চিন্তা করছেন যে তাকে কি অবস্থায় পাই জানি না, এরা একটু পরেই দেখুক, আমি যে আগে দেখি এটাকে ঠিক করতে পারি কিনা, আগে কি অবস্থা আছে যদি পাই খুঁজে, আর পাবো তো অবশ্যই, মানে সে ডিটারমাইন্ড যে তিনি খুঁজে পাবেনি। তো তাকে যেই পয়েন্টে দেখাইছে তিনি ওদিকেই দৌড়ানো শুরু করলেন, আর তাদেরকে বললেন যে আমার পিছনে আসেন। তো তারা, যেহেতু উনি বলছেন যে তারা একটু আস্তে আস্তে যাচ্ছে, পিছনে আসতেছে, তো তিনি আবার জিজ্ঞেস করলেন একজনকে যে কোন জায়গায় যেতে দেখছেন, বললো ওই জায়গায়, হাত দিয়ে দেখাইছে। তো এক সময় তিনি পৌঁছায় গেলেন ওই জায়গায়। তো পৌঁছায় যে তিনি দেখতেছেন যে তিনি একটা মানে ক্ষেতের শেষে আসছেন, এই জায়গাতে ঢালু হয়ে নিচে নেমে গেছে, ওইটা একটা নদীর পাড়, মানে ওখানে নদী বয়ে যাচ্ছে কুলকুল করে। তো তিনি ওখানে হতাশ হয়ে তাকায় দেখতেছেন, এদিকে চাঁদটা মেঘে ঢেকে যাচ্ছে, আরো মেঘ এসে গিলে ফেলতেছে চাঁদটাকে, চাঁদের আলো কমে গেছে। ডাইনে বামে তাকাচ্ছে যে কোন দিকে গেল তার স্ত্রী। হঠাৎ তার চোখ পড়লো এক পাশে, যে ওই নদীর পাড়ে একটা জায়গায় কাদার মধ্যে মনে হচ্ছে কেউ বসে আছে, বসা মানুষ তিনি বুঝতেছেন। তিনি স্পষ্ট বুঝলেন যে এটাই তার ওয়াইফ, কারণ চুলগুলো ছেড়ে রাখছে, মানে চুল যে উঠতেছিল চুল ছাড়া, এবং শাড়ি বুঝতে পারছেন তিনি ওই মানে আবছা চাঁদের আলো তো কমে গেছে, যে বুঝতে পারছেন যে এটা বিয়ের শাড়িটা পরে এবং বসে আছে ওই কাদার মধ্যে বসে আছেন তিনি, এদিকে মুখ, তার দিকে মুখ করা। তো হালকা করে মাথাটা উঠায় একটু হেসে তাকে হাত দিয়ে এরকম ডাকতেছে। তো ফাহিমের নানা আস্তে আস্তে হেঁটে গেলেন কাছে। তো ওখান থেকে তিনি শুনতেছেন তার স্ত্রী তাকে বলতেছে যে কাছে আসো আনিস মিয়া, কাছে আসো। ওনার নাম আনিস ছিল, তো বলছে আনিস মিয়া কাছে আসো। তো তিনি বুঝতেছেন যে এইভাবে করে তো কোনোভাবেই ডাকার কথা না, আর তাকে এইভাবে তুমি করে সম্বোধনও করবে না নতুন বউ। আর তিনি তার স্ত্রীর কণ্ঠ শুনছেন, কণ্ঠ অনেক মিষ্টি, এইভাবে করে কথা বলে না, কথাটা বলতেছে মনে হচ্ছে বুকের ভেতর থেকে কথা বলতেছে, একদম মানে দম ছেড়ে দিয়ে পুরা কণ্ঠের যতটা মানে ভারী ভাবটা নিয়ে আসতেছে এরকম। তো এইভাবে তো কথা বলে না। তিনি যে আবুজার বুঝে নিছেন যে তার স্ত্রীকে জিনে ধরছে, তাদের ওখানকার যেটা তারা জানতো যে জিনে ধরা, তো তিনি এটা বুঝতে পারছেন, এবং তিনি যা দোয়া দরুদ শিখছিলেন ছোটবেলায় সেগুলো পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো কাছে যখন গেছেন তখন তাকে ধমক দিলেন তার স্ত্রী, তারা বলছে এই দোয়া পড়ো স্ক্যান তুই শুরু করলো। তো তিনি থমকায় গেছেন, ভয় পেয়েছেন, দেখলো যে বসার থেকে উঠে দাঁড়াইলো তার স্ত্রী, এবং তাকে বলতেছে হঠাৎ করে ঘাটটা এরকম বাঁকা করে বলছে আজকে তোরে কাদাতে চুবায় মারুম। বলে দেখলেন যে একটা লাফ দিয়ে, মানে তার মানে যেখানে দাঁড়াইছিল সেখান থেকে মনে হলো মানে একটা লাফ দিয়ে তার সামনে আসলো এবং তাকে ধরে নিয়ে ফেলে দিল মাটিতে।
তো ফাহিমের নানা মাটিতে পড়ছেন, তিনি যে জায়গাটা পড়ছেন ওই জায়গাটা অপেক্ষাকৃত নরম, মানে শক্ত জায়গায় না, এবং তিনি পড়ে গেলেন। তারপর তিনি দেখলেন যে তার স্ত্রী তার পা ধরে তাকে টেনে নিয়ে আসছেন কাদার মধ্যে। এত শক্তি কোত্থেকে আসলো? টেনে তাকে কাদায় এনে তাকে যেতে ধরছে মাঝখানে, মানে একদম মানে মাটির মধ্যে যেতে ধরছে। তো তিনি তার মুখ কাদার মধ্যে চলে যাচ্ছে, তিনি নিঃশ্বাস নিতে পারতেছেন না। তো এই সময় তিনি অস্পষ্টভাবে শুনলেন যে লোকজনের শব্দ ওইখান থেকে মানে আসতেছে, ওই যে তার যে বেহারাগুলো ছিল তারা নেমে আসতেছে, তারা হয়তো তাকে বাঁচানোর জন্য আসবে। তো তিনি তখন অবচেতন মনে চিন্তা করলেন যে এরা থামাইতে গেলে তো তারা মানে আমার স্ত্রীকে ধরবে, তো তিনি সেটা চান না যে তার স্ত্রীকে ধরুক কেউ। তো তিনি মানে সে মানে খুব মনে মনে খুব শক্তি নিয়ে এবং মানে আল্লাহর কাছে প্রার্থনা করে মাথা জোরে তুললেন ওখান থেকে, কাদার ভেতর থেকে যান জীবন দিয়ে মাথা তুলে ফেললেন। মাথা তুলে তিনি তার স্ত্রীকে মানে সরাই দিলেন ওখান থেকে, সরাই দিয়ে সবাইকে বলে এই দূরে দাঁড়ান বলে তিনি তার স্ত্রীকে চেপে ধরছেন। তার স্ত্রীর গায়ে প্রচণ্ড শক্তি, তার থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। এখন তিনি তখন স্ত্রীকে চেপে ধরে তিনি একটা সূরা পড়া শুরু করলেন। তো তিনি যখন পড়তেছেন তার স্ত্রী ছটফট করতেছে, মনে হচ্ছে তার হাত থেকে ছুটে যাবে। এক পর্যায়ে মনে হলো যে তার স্ত্রী বাতাসে উড়ে যাবে, এরকম মানে উড়ে যাবে। তো তিনি তার দুইটা পা টেনে ধরলেন। এরকম খুবই আশ্চর্যজনক ব্যাপার যে একটা মানুষ বাতাসে উড়ে যাবে এরকম একটা অবস্থা। তিনি দুই পা টেনে ধরছেন, নিজে টেনে ধরলেন এবং সবাইকে বললেন যে আমাকে চাপটায় ধরেন, বেহারাদেরকে বললো। তো তারা তাকে জাপটায় ধরলো। তো তিনি প্রাণপণ শক্তি দিয়ে ধরে রাখছেন পা। একটু পরে দেখলেন যে ওই তার স্ত্রী ধাপ করে পড়ে গেল, কাদার মধ্যে পড়ে গেল, জ্ঞান হারাইলো। তো যাই হোক, তিনি স্ত্রীকে উঁচা করে ধরলেন, হাঁপাচ্ছেন, কাদা সারা শরীরে মাখামাখি। বেহারারা তাকে ঘিরে ধরলো এবং তারা সবাই মিলে ফেরত আসলো পালকির কাছে। দেখলো যে ওই জায়গায় তার বাবা দাঁড়ায় আছেন, সাথে আরও দুজন বেহারা নিয়ে, এবং তাদের ওই জায়গায় কোনো কুকুর টুকুর আর আসে নাই। তো তার বাবাকে তিনি বললেন যে এরকম জিনে ধরছে। তো তার বাবা বললো তাড়াতাড়ি নিয়ে চলো, তুমিও পালকিতে উঠে বসো। তো তিনিও আর কোনো কথা বললেন না, তার মানে স্ত্রীকে নিয়ে তিনি পালকিতে উঠে গেলেন এবং পালকিতে উঠে তিনি স্ত্রীর মানে এরকম দুই পা এইভাবে করে চেপে ধরে রাখলেন আস্তে করে, যে কখনো আবার ছুটে ওইখানে পালকির থেকে মানে লাফ টাফ না দেয় এরকম। কারণ তারা বুঝছেন, তারা গ্রামে জানতেন যে এরকম কি হয়। তো যাই হোক, যাচ্ছেন বেহারারা দ্রুত হেঁটে যাচ্ছেন এবং বাকি বেহারারাও এখন মানে কাজে লাগছে, তারাও পালকির অংশ ধরছে, বিভিন্ন ধরে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটে চলতেছে পালকি। তো অনেক দূর চলে আসছে। এই সময় তিনি শুনলেন তার স্ত্রী ওখান থেকে শুয়ে শুয়ে বলতেছেন তারে গলার ভেতর থেকে কেমন একটা ভারী শব্দ দিয়ে, যেটা তিনি কখনো কল্পনাও করেনি। বলছে, আনিস মিয়া, আজকে তোমার খবর আছে, তোমার দাদা আমারে ছুটাইছিল, আজকে তোরে শেষ করে দিমু, তোর বউরেও শেষ করে দিমু। তো এগুলো বলতেছে, তানিস মিয়া বলতেছেন চুপ চুপ বলে দোয়া পড়তেছেন। তো দেখলেন যে তার বউ ওখানে ছাটাফাটা শুরু করলো এবং পালকি এরকম কাঁপতেছে। তো বিহারারা ওখান থেকেই হয়ে গেছে যে কি হয়েছে। তিনি বলতেছেন ঠিক আছে, সব চিন্তা করেন না। তিনি যতদূর পারতেছেন চেষ্টা করে তার স্ত্রীকে ধরে রাখতেছেন ওইখান থেকে, মানে হাত পা চেপে ধরে রাখার চেষ্টা করতেছেন। যাই হোক, এই মানে একটা খুবই বাজে অবস্থা ভেতরে এরকম। যাই হোক, এরকম করতে করতে কষ্ট করতে বেহারারা তারা চেষ্টা করলেন, প্রাণপণ চেষ্টা করলেন। চলতে চলতে তারা একসময় চলে আসলেন তাদের গ্রামের কাছাকাছি জায়গায়। তো সেইখানে একটা মৌলানা সাহেব থাকতেন, যাকে ফাহিমের নানার বাবা চিনতেন আর কি। কারণ ওই মৌলানা সাহেব এবং তার বাবা একসাথে পড়াশোনা করছিলেন, বেশ বয়স্ক মৌলানা সাহেব। তার বাড়িতে ঢুকে গেলেন তারা পালকি নিয়ে। তো ঢোকার পরে ফাহিমের নানার বাবা তাড়াতাড়ি দৌড়ে গেলেন ভিতরে যে জোরে যে দরজা নক, তখন তো অলরেডি রাত দুপুর, মানুষজন ঘুমায় আছে গ্রামে। তো তিনি জোরে জোরে দরজা নক করতেছেন, মানে এরকম কিল মারতেছেন দরজায়। তো দেখলেন একটু পরে মৌলানা সাহেব নিজেই খুলে দিলেন দরজা, কারণ তিনি ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন। তিনি বেরিয়ে আসলেন, বললেন কি ব্যাপার, কি হয়েছে, এরকম করতেছেন কেন? তখন বললেন যে আমাকে চিনতে পারছেন, আমি এরকম আপনার বন্ধুর ছেলে, এই ব্যাপার। তো তিনি অনেকক্ষণ তাকাইলেন হারিকেনের আলোতে, ভালো মতো তাকায় বললেন যে হ্যাঁ চিনতে পারছি, কি হয়েছে আপনাদের? তখন বলে যে আপনি আসেন চাচা, একটু দেখেন। তো তাকে ডাকলেন। তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ একজন মানুষ, তিনি আস্তে আস্তে বেরোলেন হারিকেনের আলোতে। তো উনি যখন নাকি ওই ইসের কাছে আসছেন, ওই পালকির কাছে আসছেন, তখনই নাকি ছটফট করতেছিল ইসের বউ, মানে ফাহিমের নানি ছটফট করতেছিল, মানে মনে হচ্ছে কি একটা জানি হয়ে গেছে। তিনি ওখানে আসার আগে কি জানি পড়া শুরু করলেন, মানে মানে বিড়বিড় করে তিনি দোয়া পড়তেছেন। পড়তে পড়তে পালকির কাছে গেলেন, যে পালকির উপর হাত দিয়ে দোয়া পড়লেন। পড়ে তিনি পালকির মধ্যে এরকম 3টা হাত দিয়ে এরকম বাড়ি দিলেন। দেওয়ার পর বলল যে কি হয়েছে, এখানে তো জিনের আসর দেখা যায়। তো তখন ফাহিমের নানার বাবা বললেন যে হ্যাঁ আসলে এরকম চাচা, আমার ছেলের বিয়ে করাইছি, এরকম সমস্যা, এরকম আসার পথে হয়েছে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বউকে নামায় আনো এখান থেকে।
তো নামাইলেন ওখান থেকে, ফাহিমের নানাই ধরে নামাইলেন। নামানোর পর তিনি দেখতেছেন ওইখানে কাদা, বলছে যে ময়লা টয়লা লাগছে, তো তারা আমি ব্যবস্থা করতেছে। তো তিনি ওখান থেকে তাদের বাড়ির ওই ছেলেটাকে উঠাইলেন যারা দেখাশোনা করে, উঠে আসলো, তারা পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে ফাহিমের নানাই যে তার স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, করার পর নিয়ে আসলেন। তো ওই যে মৌলানা সাহেব তার স্ত্রী, তিনিও অনেক বৃদ্ধা, মানে তিনি তাকেও নিয়ে আসলেন। ফাহিমের নানিকে তার বিছানায় শোয়াই দিয়ে তাকে বললেন যে পাশে বসতে, কারণ তিনি রুকাইয়া করবেন। তখন গভীর রাত। তো সেই নানি, তিনি এগুলোর সাথে মনে অভ্যস্ত, তিনি জানতেন যে তার হাজব্যান্ড এরকম করেন, মানুষের জিন টিন ছাড়াই দেন, তিনি জানতেন এরকম। আর তিনি হয়তো তাকে সাহায্য করতেন মেয়েদের এগুলো ছাড়ানোর ব্যাপারে। তো তিনি ওখানে বসলেন, আর মৌলানা সাহেব এই পাশে মানে এদিকে চলে আসলেন। ফাহিমের নানাকে রাখলেন সাথে, বললেন যে আপনি থাকেন, আর ফাহিমের নানার বাবাকে বললেন আপনি বাইরে যেয়ে দাঁড়ান। তো যাই হোক, তারপরে তিনি ওখানে শুরু করলেন দোয়া দরুদ পড়া, তার মতো রিচুয়াল করলেন, মানে তার মতো যেই নিয়ম, রুকাইয়ার নিয়ম, সেটা পালন করলেন। তো অনেকক্ষণ পর দেখলো যে ওইখান থেকে ওই ফাহিমের সেই নানি কথা বলতেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই মেয়েকে কেন রাস্তায় ধরছো? তো বলে যে এখান থেকে আসতেছিল বরযাত্রী নিয়ে, মিষ্টি নিয়ে, আমার সাথে ইরা খাইতে চাইছিল। আর এছাড়াও ওর দাদা, মানে এই ফাহিমের নানাকে কথা বলতেছে, তার দাদা আমার ছাড়াইছিল, একবার অন্যায়ভাবে ছাড়াইছিল। আমার এত পছন্দের মানুষ, এই সেই, যাই হোক, এই নিয়ে অনেক ডিবেট হয় দুজনের মধ্যে। মূল কথা হচ্ছে ফাহিমের নানার দাদা, তিনি একটা জিনকে ছাড়াইছিলেন একজনের উপর থেকে, এবং তিনি মানে সেই জিনকে বন্দি করে রাখছিলেন একটা মাটির কলসির মধ্যে। সেই কলসি ভেঙে সে বের হয়ে যায় এক সময়। বের হয়ে গিয়ে সে এখান থেকে, মানে যখন ওদের বাড়ি তো বন্ধ করা ছিল, ফাহিমের নানাদের বাড়ি যেটা, সেটা বন্ধ করা ছিল। তো সে সেখান থেকে বের হয়ে ডিসাইড করে এদের আমি কোনো ক্ষতি করব, এবং এইটা নাকি জিনরা করে এরকম, প্রায়ই নাকি তারা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করে। তো সে ওরকম তককে ছিল, বাট ওই দিন সে প্রিপেয়ার্ড ছিল না। সে হঠাৎ করেই ফাহিমের নানার পালকির দেখা পেয়ে যায়, কারণ ওখানে আরও জিনরা ছিল এবং তারা চাইছিল ওখান থেকে মিষ্টি নিয়ে নিবে তাদের যে পালকির থেকে। তো সে যখন ওইখানে আসে তখনই সে নাকি স্নিফ করে বুঝতে পারে যে এখানে কারা আছে। ফাহিমের নানার বাবাকে দেখে সে, এবং সে তখনই ডিসাইড করে যে সে এখানে রিভেঞ্জ নিবে। সে ওই ফাহিমের নানিকে সে পজেস করে। তো যাই হোক, তাকে ছাড়ানো হয়, এবং যেই ছিলেন মৌলভী সাহেব ছিলেন, তিনি বললেন যে তুই কি চাস যে তোকে আবারও আমি বন্দি করে ফেলি, তোরে আবারও আমি কোনো কলসে বন্দি করে রেখে দিই অনেক বছর? তো সে বলে না, সে চায় না ওইটা। তো বলে তাহলে তো কেমনে কি? বলে যে আমার তো প্রতিশোধ নেওয়া বাকি, তো কোনো প্রতিশোধ হবে না, কেমনে কি করবি তুই? তখন নাকি বলে যে আমি কোনো রকম আর করবো না, তবে আমাকে একটা ছাগল দিতে হবে, সুন্দর একটা কালো ছাগল দিতে হবে, যেটা শিং বাঁকা, 2 শিং থাকবে বাঁকা। তো এরকমভাবে শর্ত দেয় কিছু। তো শর্ত দেওয়ার পর মৌলানা সাহেব বলে এই রাতের বেলা তুই কেমনে এটা চাইলি, তোরে কিভাবে দিব? বলে এটা আপনার ব্যাপার। তো মৌলানা সাহেব অনেক চিন্তা করেন কিভাবে কি করবেন। তো তিনি ওই রাতের বেলায় তার লোককে পাঠান যে আশেপাশের কোনো বাড়িতে এরকম কালো ছাগল আছে নাকি। তো তার লোকরা যে এরকম 4-5টা বাসা খুঁজে একটা বাসার মধ্যে একটা ছাগল পায়, সেটা 2টা শিং আছে, এটা একটু বাঁকা। তো ওই ছাগলটাকে তারা নিয়ে আসে। আনার পরে বলে যে এই ছাগল নিয়ে আমি চলে যাব। সেই জিন বলে আমি ছাগল নিয়ে চলে যাব। ছাগলটাকে নাকি রাখা হয় ঘরের বাইরে, মানে যেখানে তাকে করা হচ্ছে, তাড়ানো হচ্ছে। এটা একটা টিনের ঘর ছিল, মানে টিনের ঘর, ওই টিনের ঘরের বাইরে রাখা হয় ছাগলটাকে, দাঁড়া করায় রাখা। তো সবাই দেখে, ওই ফাহিমের নানার বাবা তিনিও দেখেন, এবং ফাহিমের নানা ঘরের ভিতর থেকে দেখতেছিল যে মৌলানা সাহেব যখন নাকি তাকে ছাড়লো, তার মতো তিনি কাজ করলেন, করার পর নাকি ওই একটা ঝাঁকি দিয়ে, যে ফাহিমের নানি ছিল, একটা ঝাঁকি দিয়ে তিনি মানে একদম এলায় পড়ছেন, নেতায় গেছেন। তার মনে হলো যে পুরা চলে গেছে, সেন্স চলে গেছে। আর ওইখানে ছাগলটা নাকি জোরে জোরে ডাকা শুরু করে। প্রথমে ভয়ার্থভাবে কয়েকবার ডাকে, তারপর জোরে জোরে ডাকা শুরু করে, প্রচণ্ড জোরে জোরে, এবং তার এই ছাগলের ডাকও চেঞ্জ হয়ে যায়, পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো তখন মনে হচ্ছে যে ছটফট করতেছে, যে খুঁটির মধ্যে ছিল ছটফট করতেছে। তো তখন ওই মৌলভী সাহেব বলে যে এই খুঁটিটা, তার বাঁধনটা খুলে দাও। তো বাঁধনটা খুলে দেওয়ার পরেই নাকি ছাগলটা একটা লাফ দিয়ে, ওই যে বারান্দার মধ্যে ছিল, একটা লাফ দিয়ে সামনে পড়ে একটা দৌড় মারে, ভোঁ দৌড়। এবং দৌড়াইতে দৌড়াইতে নাকি ছাগলটা ওই যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ায় চলে যায়, ওই দূরে গাছগাছালি আছে ওইদিকে একদম চলে যায়। তো ওই ছাগলকে নাকি আর কেউ খুঁজে পায় নাই, ওই ছাগলকে নাকি আর কেউ দেখে নাই কখনো, ছাগলটা গন, মানে এরপরে আর কেউ খুঁজে পায় নাই। তো যাই হোক,
তো ফাহিমের নানিকে ছেড়ে গেছে ওই জিন তখন। তারপর তাকে আবার পালকিতে নিয়ে আসা হয়, এনে তারপর তাদের বাড়িতে আনা হয় এবং তাকে শুশ্রূষা করা হয়। তো পরবর্তীতে যখন তার হুঁশ ফিরে, মানে সে কিন্তু মোটামুটি সেন্সলেস অবস্থায় ছিল, তার যখন হুঁশ ফিরে মোটামুটি সে যখন সেন্সে আসে, তখন সে মনে করতে পারে ওই যে তার আসার সিনটা, সে যতক্ষণ পর্যন্ত তার ইসে ছিল, পালকিতে ছিল, তারপর সে ওই যে দেখলো একটা অন্ধকার অবয়বের মতো তাকে যে চেপে ধরলো, তারপর তার আর কিছুই মনে নাই। বাকি জিনিসটা সে আর কিছুই মনে করতেই পারে না, তার সব ভুলে গেছে সে। তারপর তার সেন্স ফিরছে ওই যে তার শ্বশুর বাড়িতে এসে, এটাই, এবং তার সারা শরীরে অনেক ব্যথা, হাতে পায়ে ব্যথা। তো যাই হোক, ফাহিমের নানা নাকি তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তিনি তার স্ত্রীকে বুঝতেই দেন নাই প্রথমে যে কি হয়েছিল। তার স্ত্রী এতটুকু বলে যে সে এরপর কেন মনে করতে পারে না আর কিছু। তো তিনি প্রথম দিকে তার স্ত্রীকে বলছেন যে ওগুলা তুমি দুঃস্বপ্ন দেখতেছিলা, এখানে আসার সময় তুমি ঘুমায় গেছিলা, তোমার ঘুম ভাঙছে আমাদের এখানে। তখন তার স্ত্রী বলে আমার হাতে পায়ে ব্যথা কেন, আমার এখান থেকে এরকম ছিলে মিলে গেছে কি জন্য। তো তখন তিনি আস্তে ধীরে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছিল, এবং তিনি বলে যে এটা তোমার দোষ না, এটা আমাদেরই পরিবারের মধ্যে এটা আছে, এখন আমি আর কি করতে পারি, আমার জন্য তুমি এই কষ্টটা করলা। যাই হোক, তারপর তাদের এই তো তারা আর এই ঝামেলার মধ্যে দিয়ে তারা যায় নাই। তাদের এই ঘটনাটা এতটুকু ছিল ফাহিমের সেই নানির, এবং সেই ঘটনাটা শেয়ার করছে। আর এমনি গ্রামে অনেক কিছুই দেখতো তার নানি, আর অনেক কিছু দেখছে বড় নানি, এটা তার নানির বড় বোন। তো এমনি অনেক কিছু দেখছে গ্রামে, এটা ওইটা, মানে এটা গ্রামের নর্মাল ব্যাপার ছিল তখন, ওই টুকিটাকি জিনিস দেখা। তো এই ছিল এই ঘটনাটা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, এটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা। যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল জেলা থেকে রাকিব ভাইয়া। তিনি যে ঘটনাটি শেয়ার করেন তার চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। সেই ঘটনাটি আমার সাথে শেয়ার করে রাকিব ভাই, এবং সে ঘটনাটি তার এই বাড়ির পাশে এরকম ঘটনা ঘটার ক্ষেত্রে সে আমাকে এই ঘটনাটি শেয়ার করে আর কি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা, ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো তার ভাই তখন সৌদি আরবে কয়েক বছর ছিলেন, থাকার পর সে বাসায় চলে আসে। আসার পর সে ব্যবসা করে বাসায়, মানে যখন যে ব্যবসা পাইতো সেরকম ব্যবসা করতো। এরকম করে তাদের দিনকাল চলে যেত। কিন্তু মানুষ যে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের এবং এতটা পরিমাণে হিংসে হতে পারে সেটা সে আর কি জানতো না। তো যখন এরকম করে তার সাথে ভয়ঙ্কর লেভেলের ঘটনা হয়, সে বলে, মানে সে তো জানতো না এই বিষয়গুলো। সে একদিন হঠাৎ করে মানে ব্যবসার কাজে ঢাকায় যায়। ঢাকা থেকে আসার পর মানে 2-3 দিন পর সে আবার বাসায় চলে আসে। আসার পর পরের দিন তার স্ত্রী হঠাৎ উঠান ঝাড়ু দিচ্ছিল। সে সময় উঠানি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যায়। এই সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর তাকে ঘরে নিয়ে আসা হয়। ঘরে নিয়ে আসার পর ডক্টর ডাকার পর ডক্টর তাকে চিকিৎসা দেওয়ার পর সে একটু জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কী হয়েছিল বা এরকম কিছু জন্য হলো। সে পরে বলে যে আমি হঠাৎ করে ঝাড়ু দিয়ে দিতে মাথাটা ঘুরে আমি পরে গেছি, পরে আর কিছু বলতে পারিনি, এরকম করে বলতেছিল। তো পরে একদিন হঠাৎ মানে 2 দিন পর রাত্রিকালীন সময় তার বুকে এতটা পরিমাণে জ্বালা, মানে ব্যথা করতেছিল, আর মনে হচ্ছিল যে কেউ হয়তো সুই দিয়ে ঘোটাচ্ছে, এরকম একটা ব্যথা যখন অনুভব হচ্ছিল, সে মানে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে মধ্যরাতে। রাত তখন 3টা নাগাদ বাজে এরকম সময়। তো তার যে স্বামী ছিল সে বাসার সবাইকে ডাকে, এবং রাকিব ভাইদের বাসাটাও তাদের পাশেই ছিল। তারাও সবাই চলে যায়। যাওয়ার পর দেখতে পায় যখন এরকম অবস্থা, তাকে পরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেকগুলো টেস্ট করার পর কোনো কিছুই ধরা পড়তেছিল না। তো যখন কোনো কিছু ধরা পড়তেছে না, এই অবস্থায় তার কিন্তু মানে দিন দিন অবস্থাটা খুবই খারাপের দিকে যাচ্ছে। তো পরে আরেকটা টেস্ট দেওয়ার পর ডক্টর বলে যে এখানে তো কিছু ধরা পড়তেছে না, কিন্তু এনার তো অবস্থাটা খুবই দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর এনার মনে হচ্ছে যে এনার শরীরে কিছু অলৌকিক কিছু মানে কাজ করতেছে, এরকম একটা বলতেছে ডাক্তার।
তো তাদের বাসার সবাই ভাবতেছে যে হয়তো বা কিছু ভূত বা জিন এরকম কিছু হতে পারে, এই জন্য তারা ওইখানে হসপিটাল থেকে তা আনা যাচ্ছে না, কারণ খুবই অসুস্থ। তো ওইখানে থাকা অবস্থায় তারা বাসায় আসে, তার স্বামী আসার পর সে যায়, কবিরাজের কাছে যায়। যাওয়ার পর কবিরাজকে জিজ্ঞেস করা হয় যে এর নামের এই লোক কি হয়েছে বা এরকম কিসের জন্য হচ্ছে। তো যখন এরকম করে বলার পর কবিরাজ বলে যে আজকে যেহেতু আমি বলতে পারতেছি না, কারণ কালকে ছাড়া আমি বলতে পারবো না, বিস্তারিত যদি শুনতে চান তাহলে কালকে আসা লাগবে। তো কবিরাজ আবার রাত্রিকালীন সময় সে একাই সব কিছু করার পর পরের দিন যখন সকালে গেছে, যাওয়ার পর তাদেরকে বলে যে আপনার স্ত্রীকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে, তো এতটা পরিমাণের ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার স্ত্রী যত দিন যাবো তো মানে অসুস্থ হবে দিনে দিনে। এ কথা শোনার পর তার মাথায় হাত, যে আমি কখনো কারো কিছু খারাপ কিছু করলাম না, আর এই কাজটা কে করলো আমার সাথে, এটা ভাবতেছিল। তো সে সময় তাদের সবাই এই বিষয়টা জানি হবে দেখে কবিরাজ বলে যেহেতু এই বিষয়টা আগে জানাজানি করার দরকার নাই, যদি যে এই কাজটা করছে যদি সে শোনে, সে হয়তো আরও বেশি আক্রমণ করতে পারে। সেই জন্য তারা আগেই কাউকে জিজ্ঞেস করে নাই। তো তাদের বাসায় ছিল ওদের আব্বু আম্মু, এরা আর কি জানতো দু একদিন। তো জানার পর যখন তার স্ত্রীর অবস্থাটা খুবই খারাপের দিকে যাচ্ছে, পরবর্তীতে তার একটা রোগ ধরা পড়ে যে এর বুকের বাম পাশে খুবই একটা খারাপ একটা রোগ ধরা পড়ছে। কেননা এতটা পরিমাণে ভয়ঙ্কর লেভেলের একটা কাজ করে যেটা বলার বাইরে, মানে হার্টের সাথে আর কি একটা খারাপ রোগ ধরা পড়লো। পর কবিরাজকে বলে যে এরকম বিষয়ে, যেহেতু সিচুয়েশনটা খুবই খারাপের দিকে যাচ্ছে, এখন কি করা উচিত। কবিরাজ বলে আমি যেটা 2 দিনে যেটা জানতে পারলাম যে আপনার স্ত্রীকে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক করছে যেটা বলার বাইরে। আপনার বাড়িতে কয়েকটা তাবিজ রাখা হয়েছে এবং কেউ হয়তো কোনো পুতুলে মানে সুই ফোরানো হয়েছে, এই কয়েকটা সুই এই পুতুলের গায়ে ফোরা আছে, এই জন্য হয়তো বুকে প্রচণ্ড লেভেলের হচ্ছে। এই জন্য আমি তো এরকম ভয়ঙ্কর লেভেলের কাজ করতে পারবো না, একজন কবিরাজ আছে তার কথা বলতেছে, আপনি ওইখানে গেলে সমাধান পাবেন। সো তিনি একজন কবিরাজের নাম বলে সেখানে যাওয়ার পর সে ওই কবিরাজের কাছে যাওয়ার পর মানে তিনি আর কি পরামর্শ দেওয়ার পর যে কাজ করতে বলে ওই কাজ করে। পরে 2 দিন পর পরের দিন আবার কবিরাজ তাদের বাসায় আসে। আসার পর তিনি বাসা থেকে 6টা তাবিজ বের করে এবং এদিক মধ্যে তাদের বাসায় যেহেতু কবিরাজ আসছে, এ রাকিব ভাইয়েরা সবাই জানতে পারে যে এরকম বিষয়। তো কবিরাজ বলে যে আপনারা যদি কেউ বাড়ির কেউ করে থাকেন বিষয়টা, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজেরাই ভালো করলে ভালো, না হলে আমি বের করব, কিন্তু এরকম করে ভয় দেখাচ্ছিল, কোনোভাবেই কাজ হচ্ছিল না। যখন তো কবিরাজ আবার এই বিষয়টা তাবিজগুলো যখন বের করার পর 2 দিন পর তার স্ত্রী একটু হালকা সুস্থ হওয়ার পর সেই পুতুলটাকে ধ্বংস করার জন্য তিনি অনেক কিছু কাজ করার পর সে এই বিষয়টাকে ধ্বংস করে দেয়। তো যখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে সে মুক্তি পাওয়ার পর সে তো একটু সুস্থ এবং মোটামুটি সুস্থ, যে রোগটা ধরা পড়ছিল ওটাও নির্মূল হয়ে গেছে এবং তাকে বাসায় আনা হয়। আনার পর যে এই কাজটা করছে, এই কবিরাজ আবার বলছিল যে একটু সাবধানে থাকিয়েন, যদি আবার সে হয়তো বা আক্রমণ করতে পারে। এর কারণে হয়তো এবার যদি আক্রমণ করে যদি কোনো ভয়ঙ্কর লেভেলে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু একটা মানুষ মারাও যেতে পারে, এরকম করে বলে। তো যখন এরকম করে একটা কথা বলার পর তাদের গা শিংড়ে ওঠে যে এরকম কাজ কে করতে পারে বা এরকম। আবার কবিরাজ বলছিল যে আপনাদের গ্রামেরই কেউ এই কাজটা করছে। তো পরবর্তীতে কয়েক মাস এরকম করে চলে গেল, যাওয়ার পর ঠিক 3 মাসের মাথায় আবার তার স্ত্রী অসুস্থ। এবার তার একটা হাত পুরো অবশ হয়ে গেছে, মনে হচ্ছিল এই হাতে কেউ কোনো
মানে দড়ি দিয়ে বাঁধ দিছে, এরকম একটা অবস্থা, পুরো হাতটাও অবশ হয়ে গেছে। তো তাকে আবার হসপিটালে নিয়ে আসা, হসপিটালে ডাক্তার বলে যে এখানে তো কিছু হয় না আর কিছু ধরা পড়তেছে না। তো পরবর্তীতে কবিরাজি চিকিৎসা করা হয়, করার পর কবিরাজ আবার বলে যে ইনাকে এবার আবার কেউ ভয়ঙ্কর লেভেলে আবার মানে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং আমি এই ব্ল্যাক ম্যাজিকটা এতটা পরিমাণে খারাপভাবে করছে যেটা বলার বাইরে। এটা মৃত লাশের হাতে কেউ হয়তো তাবিজ বেঁধে দিয়েছে, এই ব্ল্যাক ম্যাজিক করে। এই তাবিজটা যতক্ষণ বের করতে পারবেন না ততক্ষণ আপনারা মানে কোনোভাবেই এই কাজটা সম্পাদন করা মানে ধ্বংস করা অসম্ভব। কবিরাজ বলে যেহেতু এই তাবিজটা কোথায় আছে আমি বের করতে পারবো, কিন্তু একদিন সময় লাগবে। কবিরাজ বলে যে এই কবরস্থান এই জায়গায় এই দিনে, মানে দিনটারও নাম বলে, এবং এই দিনের মধ্যে মানে যে কবরস্থানে যদি কোনো লাশ দাফন করা হয় এই লাশের হাতেই এই আটা আছে, এরকম করে শিওর বলার পর আসলেই ওই যে কবরস্থানের কথা বলছে সেই কবরস্থানে সেদিন একটা লাশ দাফন করা হয়। এবং কবরস্থানটা একটা বড়, ওইখানে একজন কেয়ারটেকার থাকে, তাকে এই বিষয়গুলো জানানো হয়। সে বলে যেহেতু এরকম একটা অস্বাভাবিক কাজ করছে অবশ্যই সাহায্য করা উচিত। সে বলে যেহেতু মানুষকে জানালে এই বিষয়টা খুবই খারাপের দিকে যাবে, আমি চাচ্ছি কেউ যাতে না জানে, আমরা চুপি চুপি এই কাজটাকে রাত্রিকালীন সময়ে বের করব, এরকম করে বলে। কবিরাজ বলে যে এটাই একটা ভালো সমাধান, রাত্রিকালীন সময় বের করা। তো রাত তখন 2টা বাজে, সেই সময় কবরস্থানে গেছে কবিরাজ এবং ওই রাকিব ভাইয়ের চাচাতো ভাই, তারা আরও তার শালক ছিলেন 3-4 জন গেছে, যার পর লাশটাকে বের করে ওই মানে কেয়ারটেকার বের করার পর তারা এই লাশে দেখতে পায় যে আসলেই ডান হাতে একটা তাবিজ বেঁধে রাখা হয়েছে এবং হাতের মুষ্টিতে একটা লেবুতে অনেকগুলো সুই ফুরে রাখা হয়েছে। এটা দেখার পর কবিরাজ বলল যে সবগুলো তোলো। আরও একজন কাক হয়তো এরকম কাজ করছিল এই লাশের জন্যই। তো যে লাশটা ধুইছে এই ধোয়াতে মানে সেই এই কাজটা করছে, কারণ তাছাড়া কেউ এই কাজটা করার সাহস পাবে না। তো এই বিষয়গুলো জানার পর মানে এই জিনিসগুলো করার পর ধ্বংস করে দেয় এই তাবিজটাকে, এবং তাদের বাসা পুরো বাড়িটা একদম বন করে দেয়, যাতে কেউ আর এর পরবর্তীতে এরকম বহুত ভয়ঙ্কর লেভেলের কাজ করতে না পারে। তো তারপরে তার স্ত্রী সুস্থ হয়ে যায় এবং এর পরবর্তীতে তার বাসায় আর কোনো দিন এরকম খারাপ কাজ কেউ করতে পারে নাই। আর এই কাজটা যে করছিল তাকেও পরবর্তীতে তারা আন্দাজ করতে পারছে যে এই লাশটা কে ধুইছে এবং কে এই কাজটা করছে। তো তাকে পরবর্তীতে হুঁশিয়ারি করে দেওয়া হয়, মানে এই কাজটা করার জন্য। সে পরবর্তীতে স্বীকার করে এবং মাপও চায়, তাকে মাফ করে দেওয়া হয়। আর এর পরবর্তীতে তারা আর কোনো কাজ করে না এরকম ভৌতিক। সো এরকম যে ভয়ঙ্কর লেভেলের একটা কাজ করছে, সে আল্লাহ জানি না তাকে মাফ করবে কি না, কারণ এই ব্ল্যাক ম্যাজিক যে করে সে কখনো এরকম ভালো বা জান্নাতে জীবনে যেতে পারবে না, সেরকম কাজ কুফুরি। সো আমি চাবো যাতে এরকম কাজ থেকে সবাই বেরোতে থাকে। সো আরেকটা ঘটনা যেটা কয়েকদিন আগে আমাকে শেয়ার করছে একজন মানে গোরখোরক ভাই, তিনি যেটা বলেন যে সে গোর করতে করতে একটা মানে কয়েক বছর আগের একটা লাশ বেরিয়ে আসে। এই লাশটার হাতে মানে লাশটার ঠিক ডান হাতের এই গলার দিকে মানে বুকের এই দিক একটা লাল পকেটের মতো রেখে মানে কাপড় রেখে মানে হাতের মানে কাপড়ের নিচে রাখছিল। রাখার পর এই টোপলাটার ভেতর যখন খোলে এই গোর খোলার পর এই লাশটা তো পচে গেছে, ওই জিনিসটা কিন্তু ঠিক ছিল। তো ওইখানে দেখতে পাচ্ছি একটা লেবুতে অনেক কয়েকটা সুই এবং লাশটাতে আরও অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের তাবিজ এবং অনেক কিছু মানে ব্ল্যাক ম্যাজিক করছিল এই লাশটাকে। এটা দেখে তার তো ভয়ে অবস্থা খারাপ, মানে
একটা মানুষ কতটা পরিমাণে নিকৃষ্ট হলে এরকম একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটাতে পারে, যে যার জন্য এই কাজটা করছে সে জানি না যে বেঁচে আছে না কি মারা গেছে, সেটা আল্লাহ একমাত্র ভালো জানে। তো আমি চাবো যাতে এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আর এরকম কাজ যাতে কেউ কারোর সাথে না করে, কারণ আল্লাহ তাআলা জীবনে এই লোকগুলোকে কখনো মাফ করবেন না। তো এটাই ছিল ঘটনা রাসেল ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের এপিসোডে আমি প্রথমে যে ঘটনা শেয়ার করেছিলাম সেটা খুলনা থেকে শিশিরাপুর পাঠিয়েছিল, এবং শিশিরাপুর সম্পর্কে যেটা বলেছিলাম যে উনি আজকে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন এটা বেশ বড় একটা ঘটনা, এজন্য আমি এটা দুটো পর্বে বলবো, মানে দুটো অংশে বলবো। প্রথম অংশ তো আমি আগেই বলে ফেলেছি, এখন বলবো এটার বাকি অংশ। আশা করছি প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো লাগবে এবং ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো এই ঘটনাটা ঘটে শিশিরাপুরে জন্ম হয়, তারপর যখন ওনার বয়স 2 তখন তিনি ওনার নানি বাড়ি ছিলেন। তো একদিন দুপুরবেলা শিশিরাপুর আম্মা ওনাকে ঘুম পাড়িয়ে বাইরে গিয়েছিল কোনো একটা কাজে। তো উনি আসার পর দেখতেছে যে ওনার মেয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, এবং ওনার মেয়ের সামনে মানে শিশিরাপুর সামনে একটা সাপ নাকি ফনা তুলে ওনার দিকে মুখ বরাবর তাকায় আছে। এটা দেখার পর শিশিরাপুর আম্মু খুবই জোরে চিৎকার দেয়, এবং আশেপাশে থেকে অনেকেই আসে, এবং শিশিরাপুর নানিও আসে, বলতেছে মা কেন চিৎকার দিলে, কি হয়েছে? বলতেছে দেখো ওই যেটা সাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কেউই সাপ দেখছিল না, এবং শিশিরাপুর আম্মু হঠাৎ করে খেয়াল করে যে না, কোনো সাপ নাই, দেখতেছে যে সম্পূর্ণ খালি। তো এরকম নাকি মাঝে মাঝে ঘটতো, যদি বলেছিলাম এটা আগেও, উনি নাকি সাপের ফোনা তুলছে এরকম আওয়াজ পেত, এবং সেরকম নানি বাসায় মানে শিশিরাপুর নানি বাসাতে এরকম নাকি প্রায় সময় হতো। তো ওনার সিদ্ধান্ত নেয় যে শিশিরাপুর আম্মা সিদ্ধান্ত নেয় যে উনি ওনার সন্তানকে নিয়ে ওনার হাজব্যান্ডের যেখানে পোস্টিং সেখানে চলে যাবে, মানে খুলনাতে ওনারা চলে যাবে। যাই হোক, ওনারা তো ওইরকম খুলনাতে যায়। তো যাওয়ার পর যেটা ঘটনা ঘটে যে শিশিরাপুর নাকি প্রায় সময় উনি অসুস্থ থাকতো, ওনার নাকি প্রায় জ্বর আসতো, এবং এরকম যখন জ্বর আসা শুরু করে একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে জ্বর থেকে ওনার নিউমোনিয়া হয়ে যায়, এবং এটা হওয়ার পরে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কোনো সলিউশন দিতে পারে না, এবং কয়েকদিনের মাথায় ডাক্তাররা বলে ফেলে যে ওর অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং সামনে কি ঘটে কিছুই বলা যাবে না। এদিকে শিশিরাপুর আম্মার এবং আব্বা দুজনের মন খারাপ, কারণ ওদের একমাত্র সন্তান অনেক বছর পর হয়েছিল, তো ওনারা খুব টেনশনে থাকতো সবসময়। এরকম নাকি টানা 5 মাস হয়ে গিয়েছিল যে শিশিরাপু উনি সুস্থ হচ্ছিলেন না। তো একদিন এরকম হসপিটালে ভর্তি ওনাকে করা হয়, এবং ওনার অবস্থা খুবই শোচনীয় অবস্থা মানে ছিল, যে মানে বাঁচবে না এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। তো হসপিটালের সামনে শিশিরাপুর বাবা উনি একদিন মানে মাগরিবের পর এমনি হসপিটালের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে খালি মাঠে উনি মানে হতাশা হয়ে এমনি শুয়ে আছে মাঠের মধ্যে, এবং ভাবতেছে যে আমার মেয়েটা এত বছর পর ওর জন্ম হইলো, আমাদের এত বছর সন্তান ছিল না, আবার যদিও মারা যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো। তো এরকম নিয়ে উনি অনেক কষ্টে ছিল। উনি হঠাৎ করে ফিল করলেন যে ওনার পাশে এসে কেউ বসছে, এবং উনি যখন একটু ডান কাত হবে তখন শিশিরাপুর আপু নাকি ডান কাত হয়ে দেখতেছে যে একটা পাঞ্জাবি পরা লোক বসে আছে ওনার পাশে, এবং উনি ভাবতেছে যে লোকটাকে কোথায় মানে কখন উনি দেখছিল। তো শিশিরাপুর আপু উনি উঠে বসে, এবং উনি আবছা আলো যেটা ছিল সেটাতে খেয়াল করে যে এই লোকটাই সেই লোক যেটা শিশিরাপু যখন ওই যে প্রথম ঘটনা আমি যেটা বলেছিলাম, প্রথম অংশে যে ঘটনা বলেছিলাম যে খাগড়াছড়িতে একবার ওনাকে খেজুর দিয়েছিল এবং পানি দিয়েছিল যে হুজুরটা, ঠিক সেই হুজুরটাই এখানে ওনার পাশে বসা, এবং সরাসরি শিশিরাপুর আব্বুকে বলতেছে যে সন্তান নিয়ে অনেক চিন্তায় আসিস, কোনো সমস্যা নাই, তো সন্তান সুস্থ হয়ে যাবে, কারণ তুই একটা পাপ কাজ করছিস, এবং সেই পাপ কাজের জন্য তোকে যে অন্যায়টা তুই করছিস সেটার জন্য তোকে ক্ষমা চাইতে হবে, যার সাথে তুই পাপ কাজটা করলি, তুই ক্ষমা চা তোর অন্যায়ের জন্য, দেখবি তোর মেয়ে সুস্থ হয়ে গেছে। তো এটা বলার পর মানে শিশিরাপুর আব্বা এখনও উনি নাকি হতভম্ব তাকায়, স্যার কিছুই বলতে পারবে না। উনি শুধু একটাই মাথায় ঘুরতেছিল যে লোকটা কেন আবার কীভাবে আবার আসলো, এবং সঙ্গে সঙ্গে নাকি লোকটা মানে উঠে হেঁটে নাকি চলে যাচ্ছে, এবং শিশিরাপুর আব্বু ঠিক আগের মতো ঠিক উনি হতভম্ব হয়ে বসে আছে, উনি কিছুই করতে পারতেছিল না, মানে কথা যে বলবে যে আপনি দাঁড়ান বা কিছুই বলতে পারতেছিল না। যাই হোক, ওই লোক চলে যাওয়ার পর উনি ঘটনাটা কাউকে বলে না, শিশিরাপুর আব্বা উনি ঘটনাটা কাউকে বলে না। উনি নিজে চিন্তা করতেছিল যে আমি কোথায় কার সাথে কী পাপ কাজ করলাম। হঠাৎ করে ওনার খেয়াল আসলো যে 4 মাস আগে একটা মহিলার সাথে তিনি একটা অন্যায় করেছিলেন, এবং
সেটা ছিল এরকম যে ওনার থানায় এক মহিলা আসছিল, সেই এখানে মেম্বারকে উদ্দেশ্য করে একটা মানে ঘটনা ঘটে যে সেই মেম্বার নাকি সেই মহিলার সম্পত্তি মানে চুরি করে খেয়ে ফেলছিল বা ভাগ বসেছিল মহিলার সম্পত্তিতে, এবং সেই মহিলা আসছিল থানায় শিশিরাপুর আব্বার কাছে কমপ্লেন নিয়ে যে আমাকে একটু এই মানে আমার জায়গাটার সুষ্ঠু একটা বিচার করে দেন, কারণ মেম্বার সাহেব আমার জায়গা মেরে খাচ্ছে। তখন নাকি শিশিরাপুর আব্বা উনি নাকি মেম্বারের পক্ষে কথা বলছিল এবং সেই মহিলাকে মানে একটু অপর্যস্ত করে মানে বের করে দিছিল থানা থেকে যে না আপনার এটা কোনো সমাধান হবে না। তো তখন শিশিরাপুর আব্বনি তো আবার সেখানে যায়, মানে উনি সেই থানায় যায় এবং যেখানে তখন মানে ওনার পোস্টিংটা অন্য জায়গায় ছিল, মানে এই ঘটনাটা যেখানে ঘটে মহিলার ঘটনাটা এটা অন্য মানে খুলনা থেকে আরেকটা জায়গায় এমন ওনার পোস্টিং ছিল, তখন সেখানে যায়। যাই হোক উনি সেখানে গিয়ে সেই মেম্বার কাছে আবার যায়, মেম্বারকে গিয়ে বলতেছে দেখেন এটা আসলে আপনার জায়গা ছিল না, আপনি সেই মহিলার জায়গা ভোগ করতেছেন, সেই মহিলা কোথায়। তো অনেক কষ্টে নাকি সেই মহিলাকে পাওয়ার পরে সেই মেম্বারের কাছে নিয়ে আসে এবং মেম্বারের মানে মোট কথা এখন তিনি আইনি পর্যায়ে গিয়ে সেই মেম্বারকে অ্যারেস্ট করে এবং সেই মহিলার কাছে শিশিরাপুর বাবা উনি মানে হাতে পায়ে ধরে ক্ষমা চায় এবং বলতেছে যে আপনি আমাকে মাফ করে দিবেন, আমার মেয়েটা অসুস্থ, আপনি যদি আমাকে মাফ না করেন আমার মেয়ে সুস্থ হবে না। মহিলাটাও নাকি বেশ হতভম্ব হয়ে যায়, মানে সেও নাকি পাগল প্রায় হয়ে গেছিল তার জায়গা না পেয়ে। তখন সে শিশিরাপুর আব্বা উনি তো মহিলাটাকে জায়গা বুঝায় দেয় এবং মহিলা ফ্যামিলি যারা আছে সবাইকে এরকম জায়গা বুঝায় দেয় এবং আরও কিছু টাকা পয়সা দিয়ে আসে ক্ষতিপূরণ হিসাবে। তো এটা ঘটার পরে মহিলাটাও শিশিরাপুর আব্বাকে উনিকে ক্ষমা করে দেন এবং শিশিরাপুর যেটা বলে তারপর নাকি ওনার আব্বা যখন খুলনাতে আবার আসার ঠিক 2-1 দিনের মাথায় নাকি ওনার মেয়ে মানে শিশিরাপুর নাকি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ এবং ডাক্তাররাও নাকি শিশিরাপুরকে দেখে মানে এতটাই অবাক হয়ে গেছিল যে এই মেয়ে তো ফিরে আসার কথা না, সে কীভাবে এরকম সুস্থ হয়ে গেল। যাই হোক এরকম 7-8 দিন হসপিটাল থাকার পর উনি সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং শিশিরাপু নিউমোনিয়া বা যেটাই ছিল উনি তো এসে পরে বাসাতেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ভালো এরকম দিনকাল চলছিল। তো শিশিরাপু যেটা বলে যেরকম ছোটোখাটো ঘটনা নাকি আস্তে আস্তে ওনার মাঝে ঘটতে থাকে, মানে উনি নাকি যখন বুঝ হবে 6-7 বছর বা যখন বয়স উনি নাকি ওনার মায়ের মতো ঠিক সেম প্রায় সময় নাকি বাড়ির আশেপাশে সাপ দেখতো এবং ওনার মাও তো আগে থেকে সাপ দেখতো, এখন দুজনে নাকি এরকম সাপ দেখতো বা সাপের ফনা তুলে যেরকম আওয়াজ হয় এই সমস্যাগুলো পেত। তো এরকম বয়স যখন 8 বছর শিশিরাপুর তখন হঠাৎ একটা ঘটনা ঘটে যে ওনারা খেয়াল করতেছে শিশিরাপুর আবার প্রায় সময় এরকম ওনার জ্বর হতো এবং জ্বরটা থাকতো দুইটা নির্দিষ্ট দিনে। খেয়াল করে দেখা গেল যে পূর্ণিমার দিন এবং অমাবস্যার দিন ওনার জ্বর থাকে, সারা রাত এরকম জ্বর থাকতো এবং পরের দিন আবার সব ঠিক। তো এরকম যখন জ্বর থাকতো এবং এটার সাথে আরেকটা সমস্যা দেখা দিত যে ওনার চোখ নাকি প্রায় সময়টা ওই সময় লাল হয়ে যেত। এটা নাকি শিশিরাপুর আব্বা দুজনে দেখতে কিন্তু কাউকে এরকম শেয়ার করতো না। তো এরকম যখন হচ্ছিল তো এরকম ওনার জ্বর যখন হচ্ছিল সে 8 বছর বয়সে, তো হঠাৎ একদিন ওনারা খেয়াল করতেছে যে ওনার স্কিনে সমস্যা দেখা দিল। আস্তে আস্তে নাকি ওনার স্কিন মানে খোসা মানে চামড়া খসে পড়লো, যেরকম শীতকালে এরকম নাকি খোসা নর্মাল সিজনে ওনার চামড়া পড়ে যাচ্ছিল। এটা যখন হচ্ছিল শিশিরাপুর আব্বা মা ওনারা নাকি বিভিন্ন ডাক্তার কাছে যায়, ডাক্তার নাকি স্কিন টেস্ট করে, ওনারা খুলনা থেকে ঢাকায় এসে ওনারা এরকম স্কিন টেস্ট করে, কিন্তু ডাক্তার ওটার কোনো সলিউশন দিতে পারে না, বলে যে আপনার মেয়ে এমনি সুস্থ আছে, ওর কোনো সমস্যা নেই, হয়তো স্কিনে একটু হালকা সমস্যা হইতে পারে, এটা ঠিক হয়ে যাবে। তো এটা নাকি এরকম যখন হচ্ছিল তো যেটা করতে থাকে যে ওনার বাবার পোস্টিং তখন হয়ে যায় আবার বরিশাল, তো শিশিরাপুর আব্বা বরিশাল চলে যায়। তো এদিকে শিশিরাপুর ওনার আম্মা এবং ওনার এক ভাই ওনারা একসাথেই খুলনা থাকতেন। তো একদিন এরকম তো ওনার মাঝে মাঝে যে বললাম যেটা ঘটনা মাঝে মাঝে শিশিরাপুর নাকি যে ফিল করতো যে ওনার বাড়িতে কেউ আছে বা কারো মানে লোক সমাগম আছে, মাঝে মাঝে নাকি উনি একা কথাবার্তা বলতো, এটা নাকি ওনার আম্মা দেখতো। তো তখন সিডরের সময় ছিল, যে এখন যে ঘটনাটা বলবো যেটা নাকি সিডরের সময় ছিল। তো তখন সিডরে নাকি এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল যে ওনাদের বাড়িতে তখন খুলনাতে প্রায় 3-4 দিন বিদ্যুৎ নাই। তো যখন বিদ্যুৎ 3-4 দিন নাই সেরকম সেদিন মানে হালকা পাতলা নাকি তখন ঝড় ছিল। তো শিশিরাপুর আম্মা নাকি প্রায় রাতে উনি মানে ফিল করতো যে উনি যখন ঘুমাতে যাবে ওনার অন্ধকারে নাকি উনি ফিল করতো যে বাইরে থেকে ওনাদের বাড়িতে ওনার হাজব্যান্ড ডাকছে, মানে শিশিরাপুর আব্বা ওনাকে ডাকছে। এটা কি প্রায় উনি শুনতো কিন্তু কাউকে এরকম কিছু বলতো না, কারণ ওনারা নাকি এরকম যে একটা হুজুর কবিরাজের সাথে কথা বলেছিল, তারা বলেছিল দেখেন এরকম অনেক সময় হয় কিন্তু এগুলো আপনারা পাত্তা দিবেন না, আর এগুলো আপনারা মানে এরকম বাইরে দরজা খোলার দরকার নাই। কারণ শিশিরাপুর খুলনা যে বাসায় থাকতো তার বাসার আশেপাশেই নাকি একটা শ্মশান ছিল। তো অনেকে মানে অনেক হুজুর কবিরাজ বলতো যে হয়তো শ্মশান থেকে এরকম অনেক সময় খারাপ কিছু মানে হতে পারে, ঘটতে পারে, যেরকম ডাকতে পারে, তো এগুলো আপনারা পাত্তা দিবেন না। তো যাই হোক সিনিয়র হওয়ার ঠিক 4 দিনের মাথায় একদিন রাত্রেবেলা আমাদের বাসায় কারেন্ট নেই, ঠিক রাতে এরকম 1-2টা হবে দরজা নক করছে।
দরজা নক করছে এবং শিশিরাপুর নাম ধরে ডাকতেছে এবং ওনার আম্মার নাম ধরে ডাকতেছে ওনার বাবা। বলতেছে দরজাটা খুলো, বাইরে অনেক ঝড় বৃষ্টি, আমি ঘরে আসবো। তো উনি কয়েকবার যখন ডাকতেছে শিশিরাপুর আম্মা, উনি ভয় পাচ্ছিল দরজা খুলতে, ভাবতেছিল ফোন দিব ওনার হাজব্যান্ডকে, কিন্তু সেই মুহূর্তে আসলে ফোনের ব্যবস্থা ছিল না, এই কারণে যে কারেন্ট যেহেতু নাই ফোনে চার্জও ছিল না। তো শিশিরাপু ওনার আম্মাকে বলতেছে যে মা দরজা খুললো, কোনো সমস্যা নাই, হ্যাঁ দেখো হয়তো বাবা আসছে, দরজাটা খুলি। দরজা খুললে ঠিকই দেখতেছে অন্ধকারের মধ্যে ওনার বাবা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এবং ঘরের ভিতর ঢুকে। তো ঢোকার পর বলতেছে যে গামছা দাও, আমি গাটা মুছবো, মানে একটু গম্ভীর কণ্ঠে বলতেছিল। শিশিরাপুর আম্মা যখন গামছা নিয়ে আসে একটা, তখন ওনার আব্বা বলতেছে যে না, এই গামছা না, 2 দিন আগে যে নতুন গামছাটা তুমি রেখে দিয়েছিলাম, তুলে রাখছিল, ওই গামছাটা দাও আমাকে। শিশিরাপুর আম্মা উনি কিছুটা হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যাচ্ছিল যে 2 দিন আগে আমি গামছা নতুন আলমারিতে রাখছি, সেটা ও জানলো কীভাবে। যাই হোক, উনি গামছা দেয়, সেই গামছা দিয়ে উনি মাথা পরিষ্কার করছিল। আলোর ব্যবস্থা তখন নাই বললেই চলে, যেহেতু বাইরে ঝড় বৃষ্টি ছিল, 3-4 দিন ধরে কারেন্টের ব্যবস্থা, মানে কারেন্ট নাই, মোমবাতি বা আলো এরকম বলতে কিছু ছিল না এরকম সেই মুহূর্তে। তো যেটা ঘটে যে শিশিরাপুর আব্বা নাকি অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল এবং উনি দাঁড়ায় থাকার পরে তারপরে বসার পরে তখন ওই ওনার স্ত্রী মানে শিশিরাপু এবং ওনার আম্মা বলতেছে যে তুমি এত রাতে আসলা, ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে আসলা। তুমি নাকি কোনো কথার খুব একটা জবাব দিচ্ছিল না, আমার না পারতে মানে এরকম দিচ্ছিল না, আমার হালকা পাতলা কথা বলতেছে যে আসলাম আর কি, একটু কাজ ছিল জন্য এসে পড়ছি, তোমরা ঘুমায় পড়ো। তো এই ঘুরতে ঘুরতে ওনাকে খাওয়া দাওয়ার জন্য খাওয়া সাধলো, উনি বলছেন আমি খাওয়া দাওয়া করবো না, তোমরা ঘুমায় পড়ো। তো ওনারা নাকি ছুটতে যাবে, তো তখন শিশিরাপুর আব্বা উনি ঘুমাতে তখন আসেনি, শুধু ফজরের আগ দিয়ে উনি ওনার স্ত্রীকে বলতেছে যে আমি বাইরে যাচ্ছি মসজিদে, দরজাটা লাগায় দাও, আমি এবার পরে আসবো। দরজা লাগায় দেওয়া হয়। তারপর তো শিশিরাপুর আম্মা উনি তো ঘুমায় যায়। ওনার ঘুম নাকি সেদিন 9টা কি 10টা সকালবেলা উঠে দেখতেছে যে ওনার হাজব্যান্ড তখনও আসে নাই। তো শিশিরাপুর যে এক ভাই থাকতো ওই বাসায়, তো ওই ভাইকে ওনার আম্মা বলতেছে যে দেখ শিশিরাপা তো আসলো না, কোথায় গেল, একটু খবর টবর নে না। তো বলতেছে যে খবর টবর নিব মানে, তো উনি কি বরিশাল থেকে উনি কি আসছে নাকি, খবর নিব কি হবে। তো বলছে হ্যাঁ গতকাল রাতে আসলো। তো ফোনের ব্যবস্থা মানে ফোন করার একটা ব্যবস্থা করা হয় যে না ফোন দিয়ে খবর নেব, যেহেতু দিনে 10টা বেজে গেছে, এখন উনি ফজর নামাজ পড়ে আসে নাই, নিশ্চয়ই মানে কোথায় কি হলো না হলো। তো কোনোভাবে ওনার একটা ফোনের ব্যবস্থা করে সেই শিশিরাপুর আব্বাকে ফোন দেওয়া হয় এবং উনি বলতেছে যে আমি কিভাবে খুলনা যাব বরিশাল থেকে ঝড়ের মাঝখানে, আমি তো এখন আমার কাজে ব্যস্ত, আমি এখানে আসি, মানে খুব বরিশাল আছি, আমি কিভাবে তোমাদের ওখানে যাবো, মানে এরকম যখন বলে তখন নাকি শিশিরাপু এবং ওনার আম্মা মানে পুরাই আশ্চর্য, বলতেছে তাহলে রাত্রে আমরা কাকে দরজা খুলে দিলাম, এগুলো কি ঘটতেছে আমাদের সাথে। শিশিরাপু বলে যে দেখেন ভাই, আমার লাইফে এরকম অনেক ঘটনাই ঘটেছে, আমাদের আমাকে শেয়ার করে যে বলতেছে আমার লাইফে এরকম অনেক ঘটনাই ঘটে, তো এরকম ছিল একটা ঘটনা এটা। তো যেটা হোক, তারপরে নাকি শিশিরাপুর আব্বা বলে যে ঠিক আছে এক কাজ করো, সিরিয়াল যেহেতু চলতেছে বা শেষ হলো মাত্র, তোমরা ঘরে যদি থাকতে ভয় পাও এক কাজ করো, তোমরা কিছুদিন পরে আমার এখানে বরিশালে এসে পড়ো, এখানে তোমরা থাকো, কয়েকদিন থেকে যাও। শিশিরাপু নাকি বলে তখন তিনি প্রায় 8 দিন পরে ওনারা খুলনা থেকে বরিশাল যায়, মানে বরিশাল ওনার বাবা যেখানে পোস্টিং ছিল সেখানে যায় এবং ওনারা তখন সেখানে গিয়ে উঠে একটা মানে যেখানে যে স্থানীয় চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানের বাসায়। সেই চেয়ারম্যান শিশিরাপুর আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এই জন্য ওনারা সেখানেই উঠে। তো ওঠার পর ওনারা বেশ কয়েকদিন ভালোই দিনকাল কাটছিল, যদিও চারপাশে ঝড় বৃষ্টি ছিল। তো একদিন ওনাদের বাসার সামনেই নাকি একটা মানে ঝিল বা বিলের মধ্যে এরকম ছিল। শিশিরাপু বলতেছে যে রাত্রেবেলা অনেক খেয়াল করে যে আগুনের গোল্লার মতো চাকতি সেই ঝিলের মাঝখানে হঠাৎ করে দৌড়ে মানে মানে মিনিটের মধ্যে নাকি খুব আসা যাওয়া করতেছিল। তো উনি এগুলা ফিল করতেছিল, উনি তখন আস্তে আস্তে বুঝে যে না নিশ্চয়ই ওনার সাথে কিছু একটা আছে বা উনি কিছু একটা দেখতে পারে যেটা স্বাভাবিক মানুষরা দেখতে পারে না। উনি আস্তে আস্তে যখন এগুলো ফিল করছিল তো ওনার মধ্যে তো তখন যেটা হয় যে উনি কিন্তু কাউকে শেয়ার করতো না, মাকে মাঝে মাঝে শেয়ার করতো শিশিরাপু আর না হয় কাউকে শেয়ার করতো না। তো যেটা হচ্ছিল যে ওনারা এরকম বরিশাল থাকার পর যেদিন ওনারা আবার খুলনার দিকে ব্যাক করবে তার ঠিক আগের দিন সে চেয়ারম্যানের বাসায় মদিনার কোন এক মসজিদের এক ইমাম ছিল, উনি আবার বাঙালি ছিল, তিনি আসেন এবং এসেই যখন একসাথে খাওয়ার টেবিলে বসেন তখন সেই চেয়ারম্যানকে বলতেছে যে তোমার বাসায় যে মেহমান আছে সেখানে একটা মেয়ে আছে, সেই মেয়েটার সাথে একটা আমার কথা বলাই দিব, ওর বাবা মার সাথে আমার সাথে কথা বলাই দিব, আমি ওর সাথে কথা বলবো। তখন সেই যেটা ঘটে যে
সে চেয়ারম্যান খাওয়া দাওয়ার পরে শিশির আপুকে ওনার আব্বা আম্মাকে নিয়ে সেই হুজুরের সাথে কথা বলা দেয়। তো হুজুর কথা বলতে বলতে বলতেছে যে মানে মেয়েটা মানে শিশির আপুর সাথে নর্মাল হাই হ্যালো কথাবার্তা বলতেছিল। তো একটা পর্যায়ে বলতেছে যে মা আমি তোমার হাতটা একটু ধরবো, আমাকে একটু হাতটা ধরে দাও, তুমি তোমার মেয়ের মতো, আমি জাস্ট তোমার একটু হাতটা ধরবো। তখন সেই হুজুর নাকি শিশির আপুর হাতটা ধরে এবং হাতের কবজির এখানে যখন ধরে তখন নাকি শিশির আপু না আস্তেই ধরছিল। শিশির আপু বলতেছে আমি বুঝতেছি যে হুজুর আমার হাতটা আস্তে ধরছে, কিন্তু আমার এত জ্বালা পোড়া করতেছিল হাতটা যে আমি চিৎকার দিয়ে উঠি এবং সঙ্গে সঙ্গে হাতটা জোরে আমি ওনার মানে হাত থেকে ছুটে নিয়ে আসি এবং মাকে বলতেছি যে মা আমার হাত জ্বলে গেল। তখন সবাই সামনাসামনি দেখতেছে যে শিশির আপুর হাতটা ঠিকই মানে আগুনে পুড়ে গেলে যেরকম লাল হয়ে যেরকম লাল হয়ে আছে। এবং সেই হুজুর একটু আস্তে আস্তে উনি দোয়া দুধ করে বলতেছে শিশির আপুর আম্মাকে যে এই মেয়ে কোনো স্বাভাবিক মেয়ে না, ওকে একটু সাবধানে রাখবেন। আর বলতেছে মা তুমি একটু ভিতরে যাও, তোমার মায়ের সাথে আমার কথা আছে। এবং শিশির আপুর আব্বা এবং আম্মার সাথে সেই হুজুর কথা বলে এবং বলতেছে যে আপনার মেয়ে কিন্তু একটু আধ্যাত্মিক ধরনের মেয়ে, এবার ওকে একটু সাবধানে রাখবেন। আর ওর উপর জিনের কিন্তু খুব মানে যাওয়া আসা আছে। তো সেই শিশির আপুর আব্বা এবং আম্মা তখন পুরাটা ঘটনা বলে যে কীভাবে জন্মের আগে ওনারা খেজুর খাইছিল বা পানি খাইছিল, এগুলো ওভারঅল সব ঘটনাটা খুলে বলে। তখন সেই হুজুরও শুনে এবং শুনে বলতেছে দেখেন ইসলাম ধর্মে তো এরকম জিন এবং মানুষের যে অস্তিত্ব আছে এটা তো কোরআনে লেখাই আছে। তবু আমি যেটা বলবো যে আপনারা একটু মেয়েটাকে সাবধানে রাখবেন এবং যদি পারেন কোনো বড় হুজুরের কাছে দেখানোর ব্যবস্থা করবেন, আর মেয়েটা দেখবেন আজীবন ওর সাথে এরকম জিন লেগেই থাকবে। যাই হোক এরকম পরের দিন তো শিশির আপু এবং ওনার আম্মা ওনারা তো এসেই পরে আবার খুলনা ওনাদের বাসায়। তো যেটা ঘটে যে শিশির আপুর আম্মা নাকি প্রায় সময় মানে ওনার যে বাইরের গেটের চাবি সেই চাবিটা উনি ওনার বালিশের নিচে রেখেই ঘুমাতো। তো সেই মুহূর্তে নাকি একদিন একটা ঘটনা ঘটে এরকম যে শিশির আপুর নানিও ছিল বাসায়, মানে নানি শিশির আপুর আম্মা ওনার এক পরিচিত ভাই ছিল এবং শিশির আপু ওনার ছিল আর ওনার আব্বা তো পরিচালী। এরকম রাত 2টা-3টার দিকে না শিশির আপু উনি চাবি নিয়ে ওনাদের আম্মুর বালিশের নিচ থেকে চাবিটা চুরি করে নিয়ে নিজের অজান্তে নাকি রুম থেকে ওনাদের খুলনার বাড়ি থেকে বের হয়ে যায়। তো আমি আগে বলেছিলাম সেই বাড়ির আশেপাশে একটা শ্মশান ছিল, তো সেই শ্মশানের নাকি শিশির আপুকে পরের দিন সকালের দিকে ওনাকে পাওয়া যায়। মানে ওনাকে যখন বাড়িতে পাচ্ছিল না তখন ওনার আম্মা ওনার যে ভাই ছিল ওনার আগে খোঁজাখুঁজি করার সেই শ্মশানের ওখানে শিশির আপুকে পাওয়া যায়, গাছে হেলান দেওয়া অবস্থায় উনি বসেছিল। এবং সেই বিকেল 4টার সময় নাকি ওনার সেন্স আসে এবং বলতেছে মানে বাসায় নিয়ে আসার পর অজ্ঞানই ছিল প্রায়। বিকেল 4টার সময় শিশির আপুর সেন্স আসে এবং ওনাকে বলা হয় যে তুমি কোথায় গেছিলাম এত রাতে, মানে শিশির আপুর আম্মা বলতেছে। তখন উনি বলে যে আমি কিছুই বলতে পারবো না, আমি রাতে একটু বের হয়েছিলাম, আমাকে একজন বয়স্ক মহিলা ডাকতেছিল, তো আমি ভাবলাম ওনার সাথে দেখা করি এবং কীভাবে বের হলো আমি কিছুই বলতে পারবো না। তো এটা বলার পর তো ওনাদের মনে আবার আতঙ্ক দেখা দেয় এবং শিশির আপুর আম্মা ভাবে যে না নিশ্চয়ই ওনার মেয়ের সাথে এরকম খারাপ কিছু মনে এখন মিশে গেছে এবং এটা কীভাবে ছুটানো যায় ওনারা এরকম ছুটানোর ব্যবস্থা করতেছিল। তো যেটাই হোক ওরকম নাকি সেদিন মানে যেদিন উনি আসে ওনাকে নিয়ে আসা হয়। তো এরকম সেন্স আসার পর থেকেই সন্ধ্যার পর থেকে নাকি ওনার শিশির আপু নাকি খুব প্রচণ্ড বমি এবং জ্বর এবং এতটাই জ্বর টানা এরকম অসুস্থ হয়ে যাচ্ছিল। টানা 13 দিন নাকি কোনো রকম কোনো খাওয়াই খাচ্ছিল না, মানে দেখা যায় পানি খাচ্ছে বা স্যালাইন খাচ্ছে যাই খাচ্ছে এরকম বমি আসছে ওনার। তো ওনার বাবাকে তখন বরিশাল থেকে ডাকা হয়, উনি খুলনায় যায় এবং উনি ওনার মেয়ের চিকিৎসার জন্য আবার লেগে পড়ে ওঠেন। তো এরকম ওনাদের এক পরিচিত ডাক্তার ছিল, সেই ডাক্তারের কাছে শিশির আপুর আব্বা মা ওনাকে নিয়ে যায় এবং সেই ডাক্তার ওকে অনেক দেখি করে এবং অনেক টেস্ট করে, বলতে দেখতেছে সুস্থ। এবং ও সম্পূর্ণ ঘটনা যখন শুনে সেই ডাক্তারটাও নাকি একটু মানে ইসলামিক মাইন্ডেড ছিল। তো উনি তখন শিশির আপুর আব্বা আমাকে বলতেছে দেখেন কিছু মনে করবেন না, এটা তো আমরা তো ডাক্তারের লাইনে ওর চিকিৎসা করতেছি, ওর সব ঘটনাই তো শুনলাম, যদি আপনারা পারেন এরকম একটা ভালো হুজুর দেখান। তো সেই ডাক্তারই বলতেছে যে আমার এক পরিচিত চাস্তো ভাই আছে এই সামনে আপনার যেতে ওই রোডে ওর মসজিদের সেই ইমাম, সে একটা ভালো হুজুর, ওর সাথে একটু হাই হ্যালো করে যান যাওয়ার সময়। তখন নাকি শিশির আপুর আব্বা মা ওনার শিশির আপুকে নিয়ে যাওয়ার সময় সেই হুজুরের ইমাম যিনি ছিলেন ওনার সাথে দেখা করবে। তো ইমাম সাহেব আগেই শুনেছিল, ফোনেই বলে দিয়েছিল সেই ডাক্তার যে আমার পেশেন্ট আসতেছে এবং পুরোটা ঘটনার ফোনে শুনে। তো সেই ইমাম সাহেবের বাসায় যখন ঢুকবে তখন ঢোকার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলতেছে শিশির আপুকে দেখে যে মা তুমি একটু দাঁড়াও, আমি একটা সুতা নিয়ে আসতেছি। শিশির আপু বলে যে উনি যখন দরজার সামনে দাঁড়াচ্ছিল, ইমাম সাহেবের বাসার দরজার সামনে যখন দাঁড়াচ্ছিল তখন একটা কালো সুতা দিয়ে ওনার পুরোটা মানে বডি মাপা হয়, উচ্চতা মাপা হয়। তো সেই ইমাম সাহেব ওনাকে বাসায় উচ্চতা মাপার পর বাসায় আসতে বলে।
আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে বাসায় আসার পর দেখতেছে যে সেই সুতাটা যখন আবার ওনাকে বাসায় ঢোকার পর মাপা হয়, দেখতেছে যে মানে সুতাটা কিন্তু মেপে ছিঁড়ে ফেলছিল ইমাম সাহেব। বাসায় আসার পর যখন সুতাটা দিয়ে আবার মাপে দেখতেছে এটা 2 ফিট লম্বা হয়ে গেছে। তখন সেই ইমাম সাহেব বলতেছে যে না, এই মেয়ের চিকিৎসা আমি করতে পারবো না। এই মেয়ের মানে শিশির আপুর আব্বাকে বলতেছে যে এই মেয়ের চিকিৎসা আমি করতে পারবো না। তবে এটা ঠিক যে এই চিকিৎসা আদৌ সম্ভব হবে কিনা জানি না, তবে আমি একজন বড় হুজুর বা বড় আলেম একজন আমার আছে পরিচিত, আমি ওনাকে আপনাদের বাসায় নিয়ে আসতে পারি। তো আমি একটা দিনক্ষণ ঠিক করে বলতেছি এরকম সময় আমি নিয়ে আসবো ওই আলেমকে, আপনারা একটু ওই আলেমই দেখা যাক যদি কিছু করতে পারে কি আমাদের এই এলাকায়, অত্র এলাকায় উনি অনেক বড় আলেম, উনি নাকি মাঝে মাঝে ভারত থেকে অনেকের চিকিৎসা করেন। তো এরকম যাই হোক কয়েকদিন পরে সেই আলেমকে নিয়ে আসা হয় এবং সেই আলেমকে নিয়ে আসার পর ওরা একটা আসনে বসে শিশিরপুরের বাসায়। সেখানে সেই মানে যে ইমাম সাহেবের সাথে ওনাদের আগে দেখা করতে গেছিল তিনি এবং নতুন যিনি বড় আলেম তিনি এবং শিশিরাপুর আব্বা আম্মা নানি এবং শিশিরাপুর ছিল, ওরা সবাই মিলে একটা আসন বসে এবং আসন বসার পর শিশিরাপুকে সেই বড় আলেমের সামনে বসানো হয় এবং সেই আলেম শিশিরাপুর সামনে নাকি অনেক জোরে জোরে দোয়া পড়তেছিল এবং শিশির আপু নাকি ঠিক সেই দোয়াগুলাই আলমের সামনে টানা মুখস্থ বলে যাচ্ছিল। উনি বলে যে ভাই আমি তো এরকম দোয়া পারতাম কিন্তু এতটা মুখস্থ পারতাম না, কিন্তু আলেম যা যা পড়তেছিল দোয়া আমি ঠিক সেম দোয়া পড়তেছিলাম এবং আমার মনে হচ্ছে আমি মুখস্থ করে ফেলছি। ঠিক কিছুক্ষণের মধ্যেই নাকি একটা জিন এসে হাজির হয় এবং সেই জিন আসার সঙ্গে নাকি মানে হুজুরকে খুব গালাগালি এবং বকাবকি করতেছিল। তখন সেই হুজুর শিশিরাপুর চারপাশে চারদিকে 4টা দাগ দেয় এবং দাগ দিয়ে লাঠি দিয়ে নাকি সেই দাগের উপর বেশ বাড়ি দিচ্ছিল। তো এটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বলতেছে যে এখানে অসংখ্য জিন আপনার মানে শিশিরাপু আব্বা আমাকে বলতেছে যে আপনাকে অসংখ্য জিন এখানে আছে, বাচ্চা বয়স্ক থেকে শুরু করে অসংখ্য জিন এখানে আছে, তবে যে জিনটা প্রতিনিয়ত আপনার মেয়েকে মানে ভর করে যাচ্ছে সেই জিনটাকে আমি এখন ডাকবো। তখন একটা মহিলা জিন এরকম আসার পর বলতেছে আমাকে কেন আনছো, সেই জিন বলতেছে মহিলা জিনটা। তখন সেই হুজুর বলতেছে তুমি কেন এই মেয়েটাকে সমস্যা করতেছো, তোমাদের তো এটা দেখা যাচ্ছে অনেক বড় তোমরা একটা সার্কেল, এখানে তো তোমরা দেখা যায় অনেক অসংখ্য জিন, কেন এই একটা মেয়েকে তোমরা অসংখ্য জিন এরকম জ্বালা যন্ত্রণা দিচ্ছ। তখন সেই মহিলা জিনটা বলে যে এটা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনারা সবাই আসছেন আমি একটা কথা বলি যে এই মেয়ের কাছ থেকে আমরা কখনোই যেতে পারবো না, আমরা সবসময় সাথেই থাকবো যত বড় আলেম আনেন। তখন যখন হুজুর বলতেছে দেখো সব কিছু শুনবো কিন্তু তোমার গোড়া থেকে কথাটা শুরু করো, শুরু থেকে কথাটা শুরু করো যে প্রথম থেকে কেন কিভাবে তোমরা এই মেয়েটাকে আসর করলাম। তখন সেই জিন যে ছিল মানে সেই মেয়ে জিনটা বলতেছে যে দেখেন এটা অনেক আগের একটা ঘটনা, এই যে শিশির নামে যে মেয়েটা আছে ওর সেজো চাচা একটা আছে, সেই সেজো চাচার সাথে একটা জিনের সাথে বেশ উঠা বসা ছিল এবং সেটা ছিল একটা মেয়ে জিন এবং ওর সেজো চাচার যখন বয়স 6 তখন সেই মেয়ে জিনটা ওকে ভর করে এবং এটা ওদের সম্পূর্ণ ফ্যামিলি সবাই জানে এবং সেই জিনিস ও সেজো চাচার সেই জিনের সাথে মেয়ে জিনটার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং এই সম্পর্কটা এতটাই গভীর ছিল যে আমরা ভাবছিলাম যে ওই সেই সেজো চাচা হয়তো কোনোভাবে এই আমাদের সেই মেয়ে জিনটাকে সে বিয়ে করবে। তো এটা ঘটনা শোনার পরে তখন সে হুজুর বলতেছে এগুলা বাকওয়াস কথা, এটা হইতেই পারে না, তোমরা সত্যি ঘটনা বলো। তখন সেই জিনটা বলতেছে আমি সত্যি ঘটনাই বলতেছি এবং সেই সেও চাচা জিজ্ঞেস করেন আপনার অন্যান্য মেম্বারদের ফ্যামিলি মেম্বারদেরকে, সেই শিশিরের সেও চাচা অনেক মানে জুয়া খেলতো, অনেক খারাপ কাজ করতো, মদ খেত, মানে অনেক আজেবাজে নেশা ছিল তার এবং সেই মেয়ে জিনটা চাইছিল ওকে ঠিক করতে, কিন্তু সেই সেও চাচা ঠিক হয় নাই এবং ঠিক না হওয়ার কারণে একটা সময় সেই সেও চাচা সেই মেয়ে জিনটাকে তাড়ায় দেয় এবং এত বাজেভাবে তাড়ায় দেয়, এত মন্ত্র পড়ে বা এত মানে তাবিজ টোনা করে এরকম তাড়ায় দেয় যে আমরা এরকম সিদ্ধান্ত নিছি যে এই বংশে পরবর্তীতে যেই মেয়েটা হবে সেই মেয়েটাকে আমরা আসর করবো এবং সেই মেয়েটাই ছিল শিশির এবং আমরা আমাদের নানা রূপে আমরা শিশিরের বাবাকে মানে উপকার করছিলাম যেন মেয়ের আগে ওনার আগে একটা সন্তান জন্ম হোক, এই জন্য সেই ওনার পার্বত্য জেলায় যেখানে ছিল সেখানে আমাদেরই কোনো এক জিন ওনাকে মানে বিভিন্ন একটা রূপ নিয়ে একটা বয়স্ক লোকের রূপ নিয়ে ওনাকে খেজুর দিয়েছিল, পানি দিয়েছিল। তারপর বিভিন্ন সময় আমরা এরকম আসতাম এবং সাপ আকারেও আমরা এরকম সাপের আকৃতি নিয়ে আমরা এরকম বিভিন্ন সময় এরকম আসতাম এবং এটা আমরা ওয়াদা করতেছি যে এই মেয়েকে আমরা ছাড়বো না, ওর মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবসময় সাথেই থাকবো। তখন এটা বলার সঙ্গে সঙ্গে সেই জিনটা চলে যায় এবং সে আলেম পুরোটাই হতভম্ব হয়ে যায় এবং সে শিশিরাপুর আব্বা আমাকে বলতেছে দেখেন অত্র এলাকায় যত জিন আছে বা যত খারাপ কিছু কাউকে কিছু ভর করে ভালো হোক বা খারাপ যেটা হোক আমি কিন্তু এরকম ঝাড়ফুঁকের মাধ্যমে সরাই দিই এবং আমি ভারতে গিয়ে অনেকের চিকিৎসা করছিলাম কলকাতায়, কিন্তু আসলে এরকম জিন আমি কখনো দেখি নাই, কারণ ওকে আমি সরাতে পারবো না, কারণ এটা অসংখ্য জিন আপনার মেয়েকে ভর করে রাখছে। তবে এটা ঠিক যে এই জিনগুলো কোনো ক্ষতি করতে পারবে না, শুধু সাথেই থাকবে
এবং এটা আপনারা তো শুনছেন যে কী কারণে জিনটার উপর ভর করছে, যেটাই হোক। তো শিশিরাপুর আব্বা বলতেছে যে আমার সেজ ভাই যে এটা করছে এটা তো আসলে আমরা জানতাম আগে, কিন্তু এতটা সিরিয়াস হবে এটা ভাবি নাই, তো এটা কি ওর মাধ্যমে সরানো যায় নাকি? সেই আলেম বলতেছে যে না, যেহেতু আপনার মেয়ের প্রতি জিনটা ঢুকে গেছে সেটা আসলে সরানো সম্ভব না। তো সেই সময় নাকি এরকম আরও দোয়াদুরুদ পড়তেছিল যে সেই আলেম, এবং শিশিরাবু বলতেছে ভাইয়া দোয়াদুরুদ যখন পড়ছিল একটাই অবাক করা বিষয় যে আমি নিজেও কিন্তু নিজে থেকে পড়া শুরু করছিলাম। শিশিরাপুর যেটা আমাকে বলে যে এরকম তো ঘটনা ঘটে আস্তে আস্তে, উনি তো বড় হতেই থাকেন, এবং উনি আমাকে এটাও শেয়ার করে যে উনি নাকি ভারতের কালীঘাট আছে, তারাপীঠ, বৃন্দাবন, লাস্ট বেনারস পর্যন্ত সব অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু ওনার আসলে কোনো সমাধান হয় না। উনি এখনও নাকি প্রায় সময় জিন দেখতে পান, এবং ওনার ঘরে নাকি এখনও নাকি প্রায় জিন আসা যাওয়া হয়, এবং উনি নাকি দেখে যে বিভিন্ন রূপে ওনার ঘরে জিন আসে। তো এটা ছিল ওনার ঘটনা। আমি তো ওনার ঘটনাটা অনেক বড় একটা ঘটনা ছিল, আমি এটা ভেঙে ভেঙে বলছি, এবং উনি আমাকে বলছে যে ওনার আরও ঘটনা আছে, এবং উনি নাকি রিসেন্টলি, আমি যখন ওনার সাথে মানে ফেসবুকে কথা বলছিলাম, উনি বলতেছে ভাই আমি রিসেন্টলি এরকম জিন দেখি যে আমার ঘরে খাটে বসে আছি বিভিন্ন রূপ নিয়ে, এটা আমার আম্মা মাঝে মাঝে দেখে। তো যাই হোক, আমি শিশিরাপুর সম্পূর্ণ ঘটনা আজকে বললাম, জানি না আপনাদের কেমন লাগবে। ঘটনা শুরু করার আগে যে কথাটা না বললেই নয় তা হলো এই ঘটনাটি কোনো একটি ঘটনা নয়, কতগুলি ঘটনার সমষ্টি। কিন্তু হয়তো সব ঘটনার অলৌকিকতার পিছনে একটি জিন বলো, প্রেত বলো, আত্মা বা ভূত যাই বলো তাই। তবে আজ লিখব একটাই ঘটনা, কারণ ঘটনাগুলি অনেক বড় বড়, সব কটে লিখলে আজ আর শেষ করা যাবে না। এই ঘটনা সিলেক্ট হলে এই সিরিজের ঘটনাগুলি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ঘটনাগুলি ঘটে আমার ক্লাস 5 থেকে 7 পর্যন্ত একটি মিশনে পড়ার সময়। শ্রোতাদের সুবিধার জন্য বলে রাখা দরকার, আমি একজন মোহামেডান। এখন বাংলার বুকে বহু মিশন তৈরি হয়েছে মুসলিম শিক্ষার্থীদের জন্য। মিশনের সাথে অনেকে মাদ্রাসাগুলিকে গুলিয়ে ফেলে। মাদ্রাসা হলো শুধুমাত্র আরবি ভাষা ও পবিত্র কোরআন শরীফ কেন্দ্রিক পঠন পাঠনের প্রতিষ্ঠান। মাদ্রাসার আবার 3 রকম ভাগ আছে। প্রথম হলো খারেজি মাদ্রাসা, যেখানে শুধুই কোরআন শরীফ পড়ানো হয়, জেনারেল সাবজেক্ট পড়ানো হয় না। দ্বিতীয় হলো সিনিয়র মাদ্রাসা, যেখানে আরবি ভাষাটা বেশি পড়ানো হলেও সেখানে জেনারেল বিষয় যেমন বাংলা, ইংরেজি, ভূগোল ইত্যাদি পড়ানো হয়, কিন্তু অল্প। আর সিনিয়র মাদ্রাসায় ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পুরোটাই মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্গত। আর তৃতীয় ভাগটি হলো হাই মাদ্রাসা, যেখানে জেনারেল বিষয়গুলি বেশি পড়ানো হয় ও আরবি ভাষাটা অল্প পড়ানো হয়। মিশনগুলোকে হাই স্কুলগুলোর সঙ্গে তুলনা করা যেতে পারে। বলা যেতে পারে প্রধানত মুসলিমদের জন্য হাই স্কুল হলো মিশন। মিশনগুলো সম্পূর্ণ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত। তো এই ছিল মাদ্রাসা আর মিশনের মধ্যে পার্থক্য। তো যাই হোক, ঘটনার আরেকটু ডেপথে ঢোকার আগে মনে করি দিয়ে আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রেত কথা একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 11টার সময় প্রেত কথার এপিসোড চলে আসে স্পটিফাইতে, এবং রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসে প্রেত কথার এপিসোড। এবং এক্সট্রা এপিসোড বা লাইভ এপিসোড শুনতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে গৌরব তপাদার ব্লগস চ্যানেলটি, যেই চ্যানেলের নাম আমাদের টাইটেলে অলরেডি লিঙ্ক করে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করেই আপনারা সেখানে গিয়ে নতুন এপিসোডগুলি শুনতে পারেন, লাইভ এপিসোড শুনতে পারেন। সেখানে নতুন কিছু কাজকর্মের ইচ্ছা আছে সেগুলি দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং কাদের সঙ্গে শুনছেন, কতজনের সঙ্গে শেয়ার করছেন প্রত্যেক দিন প্রেত কথাকে, কত বন্ধুদেরকে প্রত্যেক দিন নতুন করে প্রেত কথার গল্প বলছেন। অবশ্যই জানাতে ভুলবেন না। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভর পাওয়ার রাত উইথ গৌরব। আমি ক্লাস 5-এ এরকম একটি মিশনে অ্যাডমিশন নিই। তখন আমাদের মিশনের বয়স মাত্র 2 বছর। আমি যখন ভর্তি হই সেই সময় সব ক্লাস মিলিয়ে হয়তো 100 জনও ছাত্র ছিল না। মিশনটির লোকালয় থেকে একটু বিস্তারেই ছিল। মিশনটির বর্ণনা দিলে বলা যায় হরাইজন্টালি স্ট্রেট লাইন আকৃতির পুরো মিশন বিল্ডিংটা। বিল্ডিংয়ের সামনে ডান প্রান্তে রান্না এবং খাবার ঘর, রান্নাঘরের সামনে ছোট একটি পুকুর, বিল্ডিংয়ের বাম প্রান্তে একটি স্নানের জায়গা, তার কিছুটা ব্যবধানে নামাজ পড়া ও কোরআন তেলাওয়াতের জন্য একটি মসজিদ। স্নানঘরের সামনে বিল্ডিংয়ের পিছনে ছিল শৌচালয়, শৌচালয়ের পিছনেই ছিল একটি ডোবা। মিশনের সামনে বিস্তর খেলার মাঠ, পিছনেও একটা ছোট খেলার মাঠ ছিল।
কিন্তু প্রথমের বছরগুলোতে পিছনের মাঠে খেলার অনুমতি ছিল না। মিশনের পিছনে লোকালয়ের চিহ্নস্বরূপ একটাই মাত্র বাড়ি ছিল। মেইন রোড ছেড়ে একটা খাল পড়ে, খালের উপর দিয়ে একটা কাঠের ব্রিজ পেরিয়ে ইটের রাস্তা, তারই সামনে বড় খেলার মাঠ পেরিয়ে মূল মিশন বিল্ডিং। আমাদের মিশনের মসজিদে একজন অত্যন্ত বৃদ্ধ, প্রায় 85 বছরের একজন দাদু আজান দিতেন। যারা আজান দেন তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। আমরা তাকে মুয়াজ্জিন দাদু বলেই ডাকতাম। তার মুখ থেকে শুনেছিলাম যে আমাদের মিশনটি যে জমির উপর তৈরি, সেখানে নাকি আগে লম্বা ঘাসের বন ছিল। আমাদের মিশনটি যে এলাকায় তৈরি সেটি খুব দাঙ্গা হাঙ্গামাপূর্ণ এলাকা ছিল আগে। মানে ঝগড়ার সময় কথায় কথায় বোমা বন্দুক বের করতো লোকজন, খুনও হতো প্রচুর। খুন হওয়া লাশ নাকি আমাদের মিশন যেখানে তৈরি ওখানের ওই লম্বা ঘাসের জমিতে ফেলা হতো। রাতে তো বটেই, দিনের আলোতেও লোকজন ওই জায়গাটা একটু সমীহ করেই চলতো। এলাকার লোকেরা বলতো ওখান থেকে রাতের আঁধারে নানান রকম অপার্থিব আওয়াজ শুনতে পেত তারা। পরে আমাদের হেডস্যারের বাবা ওই জায়গা অনেক কম দামে কিনে নেন। এরপর বাবার জমি উত্তরাধিকার সূত্রে পেয়ে আমাদের হেড স্যার সেখানে একটি মিশন বানান, যে মিশনের কথা এখন বলছি। মিশনের ভিত খোঁড়ার সময় প্রচুর কঙ্কালের হাড়মুন্ডু পাওয়া যায়। সেগুলো যতটা সম্ভব পরিষ্কার করা হলেও অনেক কঙ্কালের মুন্ডু হাড় নাকি এখনো সেখানেই রয়েছে। তার উপরেই নাকি ভিত দিয়ে মিশন বানানো হয়। এখনো নাকি সেখানে অনেক অপার্থিব সত্তা থাকে। মুয়াজ্জিন দাদু আমাদের এসব কথা বলেছেন। হেডস্যারকে তা বলতে নিষেধ করেছিলেন, কারণ তাতে হেডস্যার নাকি তাকে মিশন থেকে বরখাস্ত করে দেবে। আমরা দাদুকে খুব ভালোবাসতাম, তাই হেডস্যারকে এসব কিছুই বলিনি। প্রথম ঘটনা ঘটে যখন আমি ক্লাস 5-এ পড়ি। প্রথম বছর তখন আমার মিশনে। রাতে ঘুমের ঘোরে আমরা শুনতে পেতাম ছাদে যেন ইটের ঠোকাঠুকির শব্দ হচ্ছে। বারান্দা দিয়ে কাদের সব হাঁটা চলা, কথাবার্তার শব্দগুলো যে শুধু আমরাই শুনতে পেতাম এমনটা কিন্তু নয়। আমি যে রুমে থাকতাম তারা সকলেই শুনতে পেত। আমাদের প্রতিটি রুমে একজন করে রুম টিচার থাকতেন। তাদের এসব কথা বললে তারা যেন একটু এড়িয়ে যেত আর বলতো ওসব নাকি আমাদের মনের ভুল ছাড়া আর কিছু নয়, আর বলতো রাতে বাইরে না যেতে। তাই রাতে টয়লেট পেলে খুব অসুবিধায় পড়তো ছেলেরা। কেউ একা একা যেতে খুব ভয় পেত, সাথে একজনকে নিয়ে যেতেই হতো। কিন্তু রাতে ঘুম নষ্ট করে আবার কেউ যেতে চাইতো না, তাও আবার মিশনের পিছন দিকটার টয়লেট। ভয়ে কেউ জেগে থাকলেও ঘুমানোর ভান করত। তো একদিন রাতে আমার একদম পাশের বেডেরই একটি ছেলে দেখি আমাকে ডাকছে আর বলছে যে, ভাই খুব জোরে পটি পাচ্ছে, চল না ভাই। আমি তো ঘুমানোর ভান করি, সেও দেখি খুব করে অনুরোধ করছে যে, ভাই আমার খুব জোর পটি পাচ্ছে, প্লিজ চল। ছেলেটার বাড়ি আমার গ্রামে, ছেলেবেলার বন্ধু, তাই আর বেশি অভিনয় না করে উঠেই পড়লাম তার সঙ্গে যাওয়ার জন্য। আগে থেকে বলে রাখলাম যে দুজনেই দুটো টয়লেটে একসাথে ঢুকবো আর বের হওয়ার সময় একসাথে বের হব। তো কথা অনুযায়ী দুজনেই দুটো টয়লেটে ঢুকে গেলাম। আমার হয়ে গেলে আমি তাকে পাশের টয়লেট থেকে আওয়াজ দিই যে, ভাই তোর হয়ে গেলে বের হ। সে বলল, হ্যাঁ হ্যাঁ বের হ বের হ। তো আমি তার কথা মতো বের হলাম। দেখলাম সে বের হয়নি। আমার ভয় করতে শুরু করলো। তার নাম ধরে ডেকে বললাম, ওই বেরোবি তো? সে আওয়াজ দিল, এই তো ভাই বের হচ্ছি, জল ঢালছি রে। আমি বলি যে তাড়াতাড়ি কর। আমি বলা মাত্রই দেখি সে বের হয়েছে। বের হয়ে সে বলে, চল ভাই আজ তুই আমায় বাঁচালি। এরপর যেই আমি পিছন ঘুরেছি রুমে ফেরার জন্য, দেখি টয়লেটের পিছনের ডোবার ধারে একটা মাঝারি ইউক্যালিপটাস গাছে এক নারী মূর্তি গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি বিভৎস তার চেহারা! দড়ির চাপে জিভ বেরিয়ে এসেছে মুখ থেকে, চোখ ঠিকরে বের হয়ে এসছে কোটর থেকে। তার গোটা শরীর যেন রক্তশূন্য। আমি অসাড় হয়ে গেলাম, বন্ধুর হাত চেপে ধরলাম, বলি, ভাই পিছনে ফিরে দেখ।
সে পিছনে ফিরে সেই একই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল এবং জড়সড় মেরে গেল। এমন সময় সেই নারী মূর্তি কর্কশ খসখসে ও জড়ানো কণ্ঠে বলে উঠল, কিরে, তোদের সাহস তো কম নয়, রাতে একা একা বাইরে বেরিয়েছিস? আয় আমার সাথে, দেখ মৃত্যু যন্ত্রণা কাকে বলে। এই কথা শুনে আমরা দুই বন্ধু পড়ি কি মরি করে দৌড়ে রুমে এসে কাঁপতে কাঁপতে কোনোভাবে রাতটা কাটিয়ে দিই। পরের দিন ভোরে স্যার ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে এলে ওঠার চেষ্টা করতেই বুঝতে পারি আমাদের দুজনের কারোরই ওঠার মতো শক্তি অবশিষ্ট নেই। স্যার আমাদের গায়ে হাত দিয়ে দেখেন জ্বরে আমাদের শরীর পুড়ে যাচ্ছে। থার্মোমিটার দেহ তাপমাত্রার পাঠ দেয় 104 ডিগ্রি ফারেনহাইট। সঙ্গে সঙ্গে আমাদের সংলগ্ন একটি হাসপাতালে আমাদের ভর্তি করা হয়। অনেকদিন হাসপাতালের চিকিৎসায় কোনো কাজ না দেওয়ায় আমাদের মিশনে ফিরিয়ে আনা হয়। মুয়াজ্জিন দাদু আমাদের দেখে বলেন, এই কোনো সাধারণ জ্বর নয়। দাদু তারপর আমাদের সুরায় শিফা সুরা ফাতিহা পড়ে ফুঁক দেয় ও আল্লাহকে ডাকতে বলে। এরপর সারাদিন রাত আমরা শুধুই আল্লাহকে ডাকতে থাকি। এরপর ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠতে থাকি। তখনও পুরোপুরি সুস্থ হইনি আমরা। একদিন ফজরের নামাজের সময় দাদু আমাদের রুমে আসেন, মানে অ্যাকচুয়ালি ভোরের নামাজের পর আমাদের রুমে আসেন দাদু। রুম তখন পুরো ফাঁকা, কারণ ফজরের নামাজের পর সব ক্লাসের ছেলেরা মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করছে ও হুজুরের কাছে পড়া দিচ্ছে। সেদিন স্যাররাও সকলে ফজরের নামাজের পর অফিসে আড্ডা দিচ্ছিল। দাদু এসে আমাদের পাশে বসে। আমরা দুজনে তখন আস্তে আস্তে উঠে বসি। দাদু বলে, কেমন আছেন বরখুরদাররা? দাদু এরকম মজা করতো সব সময়, আমাদের সঙ্গেই বেশিরভাগ সময় এরকম মজা হতো। বললাম যে ভালো। তারপর দাদু আমাদের অবাক করে এক অদ্ভুত প্রশ্ন করে। দাদু জিজ্ঞাসা করে যে, সত্যি করে বলতো, তোরা কি কোনোদিন রাতে টয়লেটে গেছিলি বা অস্বাভাবিক কিছু দেখেছিস? আমরা দুজনে দুজনের চোখের দিকে তাকাই। দাদু আমাদের আশ্বাস দিয়ে বলে, আমায় বল, ভয় নেই। দাদুকে তারপর সেই রাতের সমস্ত ঘটনা আমি বলি। তারপর দাদু আমাদের যা বলে তাতে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, যে সেই রাতে কি বাঁচান বেঁচেছি। দাদুর মুখে শোনা ঘটনাটি কিছুটা এরকম। অনেকদিন আগে ওই গ্রামের সাজিদ নামের এক ছেলের সঙ্গে খুবই সুন্দরী এক মেয়ের বিয়ে হয়, যার নাম ছিল রুবিনা। তাদের দাম্পত্য জীবন 1-1.5 বছর ভালোই কাটছিল। এরপর সাজিদের এক মামাতো ভাই মেহতাব কাজের সন্ধানে তাদের বাড়িতে আসে। মেহতাব সাজিদকে বলে যে সে 6 মাস তাদের বাড়ি থাকবে। সেখান থেকে সে দর্জির কাজ শিখে মুম্বাই চলে যাবে বেশি উপার্জনের জন্য। সাজিদ ভালো মনেই তাকে বাড়িতে থাকতে দেয়। ঘটনাক্রমে মেহতাব তার ভাবির রূপে মুগ্ধ হয়ে যায়। মেহতাব নাকি ভীষণ সুন্দর দেখতে ছিল। তার রুবিনাও মেহতাবের প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, এমনকি তারা নাকি গোপনে শারীরিক সম্পর্কেও লিপ্ত হতে থাকে। অনেকদিন এভাবে চলতে থাকে। সবার চোখকে ফাঁকি দিয়ে তারা বিয়ে করবে বলেও সিদ্ধান্ত নিয়ে বসে। এমনই কোনো একদিন সাজিদ ইন্টিমেসির সময় তাদের গোপনে দেখে ফেলে। আগেই বলেছি যে আমাদের মিশন যে এলাকায় তৈরি, সেখানে কথায় কথায় খুন হতো। সাজিদ কিন্তু সেরকম স্বভাবের ছেলে ছিল না। সে ছিল খুবই নম্র আর শান্ত স্বভাবের। সাজিদ একদিন রাতে তার স্ত্রীর সাথে ইন্টিমেট হতে চাইলে বুঝতে পারে যে তার স্ত্রী যেন তাকে অন্তরঙ্গতার সঙ্গী হিসেবে ঠিক মেনে নিতে পারছে না। সাজিদ 100% নিশ্চিত হয়ে যায় যে মেহতাব এবং তার স্ত্রীর সম্পর্কটার ব্যাপারে। সাজিদ নিজের স্ত্রী ও নিজের মামাতো ভাইয়ের এরকম বিশ্বাসঘাতকতায় খুবই ভেঙে পড়ে। সাজিদের মামা ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের খুব বিচক্ষণ মানুষ। সাজিদ তার মামার বাড়িতে গিয়ে মামাকে সব ঘটনা জানায়। এসব শুনে সাজিদের মামা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সাজিদ তার মামার কাছে মেহতাবের কাণ্ডকীর্তির ঘটনা শুনে বেসামাল হয়ে পড়ে। তার মামা বলেন, তার ছোট ছেলে মেহতাব এরকমভাবে তাদের গ্রামের 2জন মেয়ের জীবন নষ্ট করেছে। 2টি মেয়েই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেহতাবের বাবার কানে এসব কথা এলে তিনি ছেলেকে বাড়ি থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এমতো অবস্থায় চরিত্রহীন মেহতাব নিজেকে সামলাতে না পেরে নিজের ছোট বোনকে ধর্ষণ করার চেষ্টা করে। এই ঘটনায় মেহতাবের বাবা রেগে গিয়ে ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নিলে মেহতাবের 2 বড় ভাই বাবাকে শান্ত করে এবং মেহতাবকে ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করে এবং গ্রাম থেকে বের করে দেয়। গ্রামের লোকদের বলে দ্বিতীয়বার ওই গ্রামে মেহতাবকে দেখলে যেন তাকে হত্যা করা হয়। এরপর মেহতাব এর 2 বড় ভাইয়ের সঙ্গে 2টি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়,
যাদেরকে মেহতাব অন্তঃসত্ত্বা করে দিয়েছিল। সাজিদ এসব শুনে খুবই ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে কেন মেহতাবের দুই বড় ভাইয়ের বিয়ের সময় মেহতাবের বাবা মা মনমরা হয়েছিল এবং কেন মেহতাব তার দাদাদের বিয়েতে অনুপস্থিত ছিল। সাজিদের মামা সাজিদকে পরামর্শ দেয় বৌমাকে মানে রুবিনাকে যেন সে বোঝায় যে মেহতাব কেমন ছেলে এবং মেহতাবকে যেন সে খুন করে, আর সে যদি না পারে তাহলে যেন তার মামার বাড়ি পাঠিয়ে দেয়, তিনি নিজেই নিজের ছেলেকে খুন করবেন। সাজিদ মামার কথা মতো রুবিনাকে বোঝায়, কিন্তু রুবিনা তখন মেহতাবের প্রেমে অন্ধভাবে পাগল। মেহতাবকে অন্ধভাবে সে বিশ্বাস করতে শুরু করেছে। রুবিনা মেহতাবকে এসব কথা জানায়। মেহতাব রুবিনাকে বোঝায় যে তার স্বামী তার নামে মিথ্যে কথা বলছে। মেহতাব রুবিনাকে বোঝায় যে তাদেরকে যদি বিয়ে করতে হয় তাহলে তাদের দুজনকেই একসঙ্গে সাজিদকে খুন করতে হবে। দুজনে এই কথা মতো সাজিদকে খুন করে মিশনের ওই জমিতে দাফন করে দেয়। কিছুদিন পর গ্রামের লোক সাজিদের খবর নিতে আসে যে তাকে কয়েকদিন ধরে গ্রামে বা চায়ের দোকানে কেন দেখা যাচ্ছে না। রুবিনা তাদেরকে বলে যে সাজিদ বাইরে কাজে চলে গেছে, ফিরতে দেরি হবে। এভাবে অনেক দিন চলে। একদিন রাতে রুবিনা মেহতাবের সঙ্গে সহবাসের সময় সাজিদের মতন লক্ষ্য করে যে মেহতাব যেন রুবিনাকে অন্তরঙ্গতার সঙ্গী হিসেবে মেনে নিতে অস্বস্তি অনুভব করছে। তো সেই রাতের পরের দিনই সকালে রুবিনার ননদ অর্থাৎ সাজিদের চাচাতো বোন এসে রুবিনাকে বলে যে ভাবি, মেহতাব ভাই আমার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করছে। রুবিনার আর বুঝতে বাকি থাকে না যে কত বড় শয়তানের জালে সে জড়িয়ে পড়েছে। নিজেকে সাজিদের মতো পবিত্র স্বামীর খুনি ভাবতে সে উন্মাদের মতো হয়ে পড়ে। দুঃখে, কষ্টে, বেদনায়, অভিমানে সেই রাতেই যেখানে সাজিদকে দাফন করা হয়েছিল তার সামনের একটি গাছে গলায় দড়ি দিয়ে রুবিনা আত্মহত্যা করে। পরের দিন গ্রামের লোকজন যখন সেখানে রুবিনাকে মৃত অবস্থায় আবিষ্কার করে তখন তারা ভাগ্যক্রমে সাজিদের পচা গলার দেহ আবিষ্কার করে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে সবের পিছনে কার হাত। তৎক্ষণাৎ তারা মেহতাবের খোঁজে সাজিদের বাড়ি পৌঁছয়, কিন্তু ততক্ষণে মেহতাব পলাতক হয়ে যায়। এরপর গ্রামের লোক সাজিদ ও রুবিনার দেহের সৎকার করে এবং তাদেরকে ভালোভাবে কবরস্থ করা হয়। এরপর অনেক দিন কেটে যায়। গ্রামের মানুষ এসব হাদসার কথা ভুলেই গিয়েছিল প্রায়। একদিন যেখানে সাজিদ এবং রুবিনাকে অকস্মাৎভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেখান থেকে গ্রামের মানুষ এক বিশ্রী গন্ধ পেতে শুরু করে। কোনো প্রাণীর পচন ধরলে যেমন দুর্গন্ধ বের হয় সেরকম গন্ধ। সেখানে তারা দেখে মেহতাব মৃত অবস্থায় পড়ে আছে। তার যৌনাঙ্গ ছিন্ন ভিন্ন, চোখগুলো কোঠরের ভিতর থেঁতলে আছে। ঠোঁট বলে কিছু নেই। হাতের আঙুলগুলো উল্টো দিকে মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। গালের চোয়ালের উপরের ও নিচের অংশটা ধরে কে যেন ছিঁড়ে দিয়েছে। মাছিদের ভন ভন আওয়াজে টেকা দেয়। গ্রামবাসী বুঝতে পারে রুবিনা বা সাজিদ কারোর একজনের অতৃপ্ত আত্মার রাগের বহিঃপ্রকাশের ফল। এরপর গ্রামের লোকেরা মেহতাবকে সেই অবস্থায় ফেলে দিয়ে বাড়ি ফিরে আসে। সময় যত এগিয়েছে সেখানে আরও নাকি অনেক যুবকের মৃতদেহ উদ্ধার করা গেছে। তারা সকলেই নাকি আশেপাশের গ্রামের মেয়েদের আবরু নিয়ে খেলা করা পুরুষ মানুষ ছিল। আরেকটা ঘটনা সেখানে লক্ষ্য করা যায়, ওই জায়গাটার আশেপাশে যেসব পরিবারের বাড়ি সেসব বাড়ির যুবতী মেয়েরা নাকি রাতে সেখান থেকে কোনো পুরুষ মানুষের তাদের ডাকার আওয়াজ শুনতে পেত, আর যেন কোনো নারী মূর্তি সেই সব মেয়েদেরকে নিষেধ করত আর সেই পুরুষকে প্রচণ্ড হারে নিধন করত। বিংশ শতাব্দীতে এসে আলোর যুগে দাঁড়িয়েও যে অনেক জায়গা বদলে যাওয়ার পরেও যে এখানে রুবিনা বা মেহতাবের আত্মা ঘুরে বেড়ায় এজন্য ভাবাই যায় না। তো দাদু এরপর আমাদের বলে যে রাতে যদি বের হতেই হয় তাহলে আমরা যেন আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিয়ে বের হই, আর সাথে যেন রুম টিচারদেরকে নিয়ে যাই। বললে বিশ্বাস করবে না গৌরবদা, পুরো ক্লাস 5-এর রাতে আমরা কোনোদিনও টয়লেট যাইনি। যা করার এশার নামাজ পড়ে ভাত খেয়ে করে নিতাম, রাতে পেলেও চেপে রেখে কোনোভাবে রাতটা পার করে দিতাম। আমার বন্ধু আরও কয়েকবার গিয়েছে, তবে রুম টিচারকে সঙ্গে নিয়ে গিয়েছে। তো এই ছিল আমার হস্টেল জীবনে ঘটে যাওয়া অনেকগুলি ভৌতিক ঘটনাগুলির মধ্যে একটা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
যদি জিজ্ঞাসা করো যে আমাদের মুয়াজ্জিন দাদু কিভাবে এত পুঙ্খানুপুঙ্খ জেনেছে, তাহলে বলি সাজিদের যে চাচাতো বোনের সাথে অর্থাৎ রুবিনার ননদের সাথে মেহতাব ঘনিষ্ঠ হতে চেয়েছিল, সেই ননদের সব থেকে ছোট ভাইয়ের বড় ছেলে হলো আমাদের এই মুয়াজ্জিন দাদু। অর্থাৎ রুবিনার সেই ননদ সম্পর্কে আমাদের মুয়াজ্জিন দাদুর মাসি। আমি পরে একদিন ওই গ্রামের বাৎসরিক মাহফিলের সময় সেই ননদের বাড়ি যাই। তিনি এখন বেঁচে নেই, তার বংশ বলতে তার নাতিপুতিরা এখন বসবাস করে সেখানে। তবে তাদের এখন অনেক অনটনের সংসার আর কি। তাদের কাছে জিজ্ঞাসা করলে অ্যাপ্রুভাল পাই যে দাদু যা ঘটনা বলেছে আমাদের তাও বিশ্বাস করার মতো কোনো জায়গা নেই। জানি ঘটনাটি বড্ড বড় হয়ে গেল, লিখতে গিয়ে বড় হয়েও যায়, তাও চেষ্টা করছি যতটা সংক্ষেপে বলা যায়। খুব বড় হয়ে গেলে মার্জনা চেয়ে নেব। সত্যি ভাবতেও অবাক এবং কষ্ট লাগে যে কিভাবে এক নরপিশাচের ফাঁদে পা দিয়ে দুজন নিষ্পাপ মানুষের প্রাণ গেল। আল্লাহর রুবিনা এবং সাজিদকে যেন কিয়ামতের দিন জান্নাত নসিব করেন এবং মেহতাবকে তার প্রাপ্য শাস্তি প্রদান করেন। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের এই এপিসোডগুলো শুনলেন ধৈর্য সহিত। তো আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর এপিসোড পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সুন্দর সুন্দর ভয়ঙ্কর লেভেলের এপিসোডগুলো হাজির করার জন্য। তো এই জন্য আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নতুন এবং এরকম এপিসোডগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম নোটিফিকেশান যাতে আপনাদের কাছে প্রতিনিয়তই এরকম ঘটনাগুলো চলে যায়। তো আমরা প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আফরান ভাই, আলিফ ভাই এবং বাবু ভাইয়ের ঘটনাগুলো রাখতেছি। তো অবশ্যই আপনারা চেষ্টা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগে, এবং আপনারা অবশ্যই জানাবেন যে কতটুকু ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং কোন রিলেটেড ঘটনাগুলো আপনারা শুনতে চান, এগুলো কমেন্ট সেকশনে জানাবেন, যাতে করে আমাদের ভালো হয়, যাতে আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ওই রকম ঘটনা, ওই রিলেটেড ঘটনাগুলো হাজির করানোর জন্য। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নিজেদের বা পার্শ্ববর্তী কারো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এরকম ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলে পাবলিশ করানোর জন্য। সো অবশ্যই আপনাদের নিজেদের সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এপিসোডে।